আমি আমি সাবির। আমি বর্তমানে মিনেসোটাতে আছি, একটা কোম্পানিতে মেইনলি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এখন আছি আসলে R&D ইঞ্জিনিয়ার হিসেবে একটা কোম্পানিতে। যাই হোক, এটা হচ্ছে আমার স্মল ইন্ট্রোডাকশন। বেসিক্যালি আমি অলমোস্ট নিউ, 1 বছর হয় স্টক মার্কেটে। বেসিক্যালি স্টক মার্কেটে আসি প্যান্ডেমিকের পর, কিন্তু তখন আমার এনামলের সাথে পরিচয় ছিল না। না থাকার কারণে যা হয়েছে, আমি যা মোটামুটি ইনভেস্ট করছিলাম তার হয়তো 90% আমি লস করে ফেলছিলাম উইদিন 2-3 মান্থ, বিকজ অফ সো মেনি থিংস। একটা হচ্ছে পেশেন্স ছিল না। তো অনেক কারণেই আর কি হতাশ হয়ে যাচ্ছিলাম, মার্কেট থেকে বের হয়ে আসবো। ফর্চুনেটলি এনামল হচ্ছে আইডিয়া হতে থাকে, আমি আইডিয়া হতে ছিলাম, কিন্তু আমি যখন আইডিয়া হতে ছিলাম এনামল তখন ছিল না। সো এনামলের সাথে আমার পরিচয় এরকম ছিল না কোনোদিন। মানে আমার সাথে ওর ফেসবুকে লিঙ্কডইনে অ্যাড ছিল, কিন্তু কখনোই কথা হয় না এই স্টক মার্কেট নিয়ে। তো কোনো একদিন লিঙ্কডইনে দেখলাম এনামল হচ্ছে, ওর প্রায়র এক্সপিরিয়েন্স ছিল টিডি আমেরিট্রেডে। সো ওইখান থেকে বেসিক্যালি আমি ওকে নক দিলাম যে এনামল, আমার তো এই অবস্থা, আমি তো অনেক টাকা লুজ করছি মার্কেটে, তুমি আমাকে একটু গাইড করো, তুমি যেহেতু জানো মার্কেট সম্পর্কে। মানে ওয়ান অফ দা মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমাকে বলতে হবে যে আমি এনামুল নামে একটা মানুষকে পাইছিলাম আমার লাইফে, এই আমার ইনভেস্টিং সম্পর্কে একটা গাইডেন্স পাওয়ার জন্য। এবং স্টিল মানে আই ফিল লাইক লাকি যে এনামুল ছিল। তো এটা বেশি বাড়িয়ে বলতেছি না, এটা আসলে ট্রু, কারণ এনামুল না থাকলে আসলে আমি হয়তো মার্কেট থেকে ভালো অ্যামাউন্ট লুজ করে চলে যেতাম। যাই হোক, এনামুলের কাছ থেকে আমি ইন্ট্রোডাকশন, আপনারা যেসব ভিডিও গুলো দেখছেন এগুলো আমি হয়তো গত বছরই দেখছি কিছুটা, অনেকগুলা, এবং অনেক ভালো আইডিয়া পাইছি। এবং আলটিমেটলি মানে আমার যা মোটামুটি লস হয়েছিল ওই সময়, ভালো অ্যামাউন্ট, আই উড সে গ্রেটার দেন $10,000, এনামুল মোটামুটি সবগুলো আমাকে রিকভার করতে হেল্প করছে। তো এটা বলার কারণ হচ্ছে আমি মানে অনেকেই হয়তো এখনো বুঝতেছেন না যে মানে কোন ওয়েতে আগাবেন বা কি করবেন। এনামুলের গাইডেন্স যদি ফলো করেন এবং এনামুলের সাথে যদি ভালো আপনার কমিউনিকেশন থাকে, ডেফিনেটলি আপনার যদি কোনো লস থেকে থাকে, আমি কনফিডেন্ট যে এটা উঠে আসবে। হি ইজ এ ভেরি গুড ম্যান। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আমি আসলে আগাবো যে আমি কিভাবে আসলে আমি আমার মানে বেসিক্যালি আমি এনামলের কাছ থেকেই ফার্স্ট গাইডেন্সটা নেই। আমি যখন কোন স্টক কিনি তখন এনামলকে জিজ্ঞেস করি, এনামল তুমি কি এই টিকারটা একটু দেখবা, আমি বুঝতেছি না যে এটা কিনবো কিনা। হয়তো দেখা যায় যে টিকারটা অনেক ভালো, কিন্তু আলটিমেটলি এনামল বলে ভাই এটা কেনার দরকার না, আর একটু ওয়েট করেন, বা এটা টিকারের কোম্পানিটা বেশি ভালো না, বা কোম্পানির ফান্ডামেন্টাল বা ফিউচার গ্রোথটা বেশি ভালো না। তো আলটিমেটলি দেখা যায় যে আমি যেটা চুজ করি সেটা অনেক সময় বাদ হয়ে যায়, কারণ হচ্ছে আমি হয়তো ভিডিও গুলো দেখে কিছুটা আইডিয়া পাই, কিন্তু এনামলের লং টাইম কাজ করার কারণে যে ইন ডেপথ নলেজটা হয়েছে মার্কেট সম্পর্কে, যেমন কালকে আমরা দেখছি এনামল একটা স্টক সেল করে দিচ্ছে, তার ঠিক 10 মিনিটস পরেই এই স্টকটা অলমোস্ট 30% ডাউন হয়ে গেছে। এইগুলো আমরা ধরতে পারি না কেন জানি। somehow he can like মনে হয় সেই স্টক মার্কেট স্মেল, he can get those like something is happening in the market। এটা ওছাড়া মনে হয় না আমরা কেউ বুঝতে পারি স্ট্রংলি। সো এই জন্য আমি এখনো স্টিল স্ট্রংলি এনামল ডিপেন্ডেন্ট, এবং আশা করি লাইফ টাইমে থাকতে হবে যদি সে আমাকে সাপোর্ট করতে পারে। তো এখন আর কি আসি আমি কিভাবে আর কি আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট এটা একটু মানে আমি নিজেই লার্নিং করছি, এনামল বলছিল শেখার জন্য, তো আমি একটু লার্ন করছি। আর আদার দেন দ্যাট আমি আসলে কিভাবে স্টার্ট থেকে লেটস আমি একটা স্টক কিনবো, আজকে আমার আমার $2,000 আছে, আমি কিভাবে স্টকটা কিনবো ভাই আমি। হ্যাঁ। ভাই আপনার মনে হয় ল্যাপটপে চার্জ নাই, একটু মানে প্লাগ ইন করলে না যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। আমার আসলে নতুন ল্যাপটপ হওয়ার কারণে সবকিছু কনফিউজ হয়ে গেছে। Give me a second. ল্যাপটপের চার্জ। আসলে আমাদের বাসাটা অনেক ছোট এবং বাচ্চাকে নাস্তা করাচ্ছে, তো কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। এটা কি রাফি বোধহয় না বলছিল নাকি? যাই হোক, থ্যাংক ইউ রাফি।
আর হ্যাঁ, তাহলে আমি আসলে লেটস সে আমি কালকে একটা বা নেক্সট টিউসডেতে একটা টিকার কিনবো। আমি আসলে কি করি সেটা একটু দেখাই, তারপর আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট কিভাবে করি সেটাও দেখাবো। তো আমি সবার আগেই যাই হচ্ছে ফিনভিজ, আমাদের ওয়ান অ্যান্ড অনলি ফ্রি ভার্সন অফ ফিনভিজ। তারপর আমি যাই হচ্ছে স্ক্রিনার, ফ্রি ভার্সন, বিজ্ঞাপন দিবেই। আচ্ছা, আমি স্ক্রিনারে যাই। স্ক্রিনারে যাওয়ার পর এগুলো আমি দেখাচ্ছি, তারপর আমি বলি আমি আসলে কি করি। তারপরে আমি অল অপশনে যাই। এখানে অল অপশনে যাওয়ার পর আমি বেসিক্যালি কয়েকটা জিনিস দেখি এনামল যেগুলো বলছে। বেসিক্যালি ইপিএস গ্রোথ নেক্সট ইয়ারটা আমি বেশি ক্রিয়া করি, ফোকাস করি। এটা অবশ্যই 30%, ওভার 30%। তারপর লট অফ টাইম হচ্ছে আমি আসলে বুঝি না যে কোন সেক্টরটা ভালো করবে সামনে। এটা এনামলের যে পরিমাণ আইডিয়া আছে আমাদের মনে হয় বিন্দু মাত্র নাই। এখানে অনেকগুলো সেক্টর আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। লাইক সামনে কোন সেক্টরটা ভালো করবে বা এই বছর কোন সেক্টরটা ভালো করতে পারে লং টার্মে। তো এগুলা দেখাটা অনেক ইম্পর্টেন্ট। যেমন এনামল বলছিল যে বেসিক ম্যাটেরিয়াল এই সেক্টরটা এই বছর ভালো করবে। এটা গত বছর এবং তার আগে অনেক মানে আন্ডার ভ্যালুড ছিল। তো আমি এখন আপাতত বেসিক ম্যাটেরিয়ালটাই যাই, দেখি যে কি অবস্থা বেসিক ম্যাটেরিয়াল। অনেক সময় এনার্জি, আমি এখন লিটারালি হেলথ কেয়ারটা অ্যাভয়েড করি। হেলথ কেয়ারটা অলওয়েজ আনসার্টেইন। অবশ্যই ভালো টিকার আছে, আমি বলবো না যে ভালো টিকার নাই, অবশ্যই আছে, কিন্তু আই জাস্ট নিড ওয়ান টিকার, সো আই ডোন্ট হ্যাভ টু ফোকাস অল অফ দিস। সো আমি টেকনোলজি, এনার্জি, বেসিক ম্যাটেরিয়াল যেহেতু ভালো করতেছে এখন, এটা একটু দেখি। তো এটা দেখার পর আমি যেটা করি, আমি একটু কয়টা টিকার পাচ্ছি এখন, 58। এখানে দেখাচ্ছে যে এখানে 58টা টিকার আসছে আউট অফ অল 7000 টিকার। তো আমি এখন যেটা করি সেখানে ভ্যালুয়েশনে চলে যাই। আমি একটু ভ্যালুয়েশনটা ক্লিক করি। ভ্যালুয়েশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে ইপিএস নেক্সট ইয়ার অল গ্রেটার দেন 30%। এখন আমি এখানে যদি ক্লিক করি তাহলে আবার এটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে বেসিক্যালি সাজায়। দেখতে পাচ্ছি যে আমি এখানে 99-100% একটা টিকার আছে যেটা হচ্ছে নেক্সট ইয়ার ভালো করতে পারে। প্রাইস $15। তো অনেক সময় $15 প্রাইস ইজ ওকে যদি আমি ভালো একটা অ্যামাউন্ট ইনভেস্ট করি। আমি আপাতত প্রাইস আমি আন্ডার $20 দিয়ে দিচ্ছি। যে কয়টা আসে দেখি এখন কি অবস্থা, 46টা আসছে এখানে। তো আমি দেখতে পাচ্ছি ইপিএস নেক্সট ইয়ার 99-100%। বায়োক্স দেখতে পাচ্ছি হাউ ইট ওয়েন্ট, লাইক আই ক্যান সি হিয়ার কার কি অবস্থা। দেখতে পাচ্ছি যে এটা মোটামুটি একটা লেভেলে গিয়ে থেমে আছে, আর প্রোগ্রেসটা বেশি হচ্ছে না। অনেকদিন ধরে মার্চ থেকে বেশি প্রোগ্রেস হচ্ছে না। এটা অনেকটাই ওভারসোল্ড বাড়তেছে। আমি চারটা দেখে বুঝতে পারতেছি যে লাস্ট 3 ডেজ এটা বেশ ভালোই মানে আপ হয়েছে। এখানেও আছে, বাড়তেছে মোটামুটি। আমি একটা আইডিয়া নিচ্ছি আর কি কি অবস্থা এই টিকার গুলার। এটা যেমন ওভারসোল্ড। এখানে এটার কি অবস্থা দেখি, ইউএসএএস, এটার ইপিএস 600% নেক্সট ইয়ার। দিস ইয়ারটা দেয়া নাই, নেক্সট 5 ইয়ারেরটাও দেয়া নাই। তো আরেকটা জিনিস আমি করি, প্রাইস টু বুক ভ্যালু। এটা আমি একটু চেঞ্জ করে ট্রাই করি। প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে এটার থিওরিটিক্যাল ভ্যালুটা, আমি যদি সব ফান্ডামেন্টাল এবং অনেক 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 ধরনের ক্যালকুলেশনস আছে, এইগুলো যদি তোমার বা আপনার গ্রেটার দেন 1 থাকে, তার মানে হচ্ছে প্রাইসটা বেসিক্যালি বুক ভ্যালুর থেকে বেশি অলরেডি। আর লেস দেন 1 হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি স্টিল মানে আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে যা পাচ্ছি তার থেকেও ভ্যালুটা কম, স্টকের ভ্যালুটা এখনো কম, তার মানে স্টকটা এখনো চিপ, এখনো এটা এতটা এক্সপেন্সিভ হয়ে যায় নাই। তো এটা যদি আমি চুজ করি, আমি এটা চুজ করি অনেক সময় মাঝে করি না। এটা -1 না দিয়ে আপনি আন্ডার 2, আন্ডার 3 এটা দেখতে পারেন। আমি -1 দিলাম আর কি এই মুহূর্তে। এখানে আমি দেখতে পাচ্ছি ভলিউমটা, এখানে ভলিউম হচ্ছে এই, এখানে আমি 6টা টিকার পাইছি। যাই হোক, 6টা টিকার পাওয়ার পর আমি দেখতেছি এখানে 4টা স্টকের ভলিউম খুবই কম। প্রথম 4টা স্টকের ভলিউম খুবই কম। দ্যাট মিনস মানে বিগ ইনভেস্টার্স আর নট ইন্টারেস্টেড ইয়েট ইন দিস স্টক। তো আমি কারেন্ট ভলিউমটাও চেঞ্জ করি, ওভার 750K। এখন আমি বেসিক্যালি 2টা টিকার পাচ্ছি অনলি। এখন দেখি 2টা টিকারের কি অবস্থা। আইএজি খুব সম্ভবত গোল্ডের টিকার, আই এম গোল্ড, সামথিং লাইক দ্যাট।
তো গোল্ড স্টক আসলে খুবই কম মানে এটার ভলাটিলিটি খুবই কম আপ ডাউন হয়, বা হলেও কিছুটা আপ ডাউন, মানে আমি শিওর না, আমি আসলে গোল্ড টিকারটা বেশি মানে অ্যাভয়েড করি, কারণ গোল্ডের প্রাইস সবসময় হচ্ছে মার্কেটে সব গোল্ডের মার্কেট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। এনামূল যদি বলে যে গোল্ডের স্টক প্রাইস বাড়বে, তখন আমি গোল্ডের হয়তো আইএজি এর উপর ইন্টারেস্টেড হবো। এটা কিসের টিকার? ইজিও, লেটস সি। এটাও গোল্ড। আমি আসলে গোল্ড তো ইন্টারেস্টেড না এখন। ইপিএস গ্রোথ, ভলিউম, তাহলে আমি প্রাইস টু বুক ভ্যালুটা একটু বাড়াবো, আন্ডার 2 দেই। কি অবস্থা? আন্ডার 2 দিলে আমি ইউএসএএস এটা পাচ্ছি, দেখা যাচ্ছে এটা ওভারসোল্ড। সো মানে আমি এইভাবে অ্যানালিসিস করি, আমি বলতেছি না যে আমি টিকেটটা কিনবো, আমি এইভাবে অ্যানালিসিস করে এনামলকে জিজ্ঞেস করি যে এনামল এটা কি কেনা ভালো হবে কিনা, আমাকে একটু গাইড করো। তো ইউএসএএস টা দেখে আসি কি অবস্থা। ইউএসএএস হচ্ছে সিলভারের স্টক। রিসেন্টলি সিলভার ভালোই বাড়তেছে দেখলাম। আমার লিস্টে ইএক্সকে একটা স্টক আছে, এটা ভালোই বাড়তেছে দেখতেছি, এবং এটাও ওভারসোল্ড হয়ে গেছে, এবং বেশি ইনফরমেশন নাই। ইপিএস নেক্সট ইয়ারটাই শুধু আছে, আর অন্যান্য ডাটা খুবই মানে অ্যাবসেন্ট এখানে। তো খুব বেশি ইন্টারেস্টেড না আর কি। এটা আমি ট্রেডিং ভিউতে এখন নিব না দেখার জন্য। এমইউএক্স তো সেই অবস্থা, দেখি বেড়েই যাচ্ছে কয়েকদিন ধরে। আলটোটাও বেড়ে যাচ্ছে অনেকদিন ধরে। দেখবো আমি একটা, দেখি এখন কোনটা আর কি আমার ফার্স্ট চয়েস কোনটা হয়, দেখি কি অবস্থা। এইচবিএম ভালোই ওভারসোল্ড কয়েকদিন ধরে। 46% EPS next year, past 5 years, this year, price 1 million ভলিউম আছে। দেখি এইচবিএম এর কি অবস্থা একটু দেখে আসি ট্রেডিং ভিউতে। তাহলে এটার কি অবস্থা একটু বেসিকটা দেখে যাই। এইচবিএম এর বেসিক বলতেছে এটা কন্টিনিউয়াস আপ ট্রেন্ড, কাইন্ড অফ একটা চ্যানেলের মধ্যে দিয়ে আছে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এখন একটু ডাউনে আছে। কোন এত অ্যাড আসে এখানে? হ্যাঁ, ইনসাইডার ওন খুবই কম, ইনস্টিটিউট ওন অলমোস্ট 72%, টার্গেট প্রাইস 10.71 দেখতে পাচ্ছি, কাইন্ড অফ একটা আইডিয়া করার জন্য, এবং এখন তার প্রাইস হচ্ছে 7.57, which is a like a good thing to see. RSI 47 currently, which is not overbought, not oversold, but kind of in the middle of somewhere. এই কটা ভ্যালু আমি দেখি আর কি ইউজুয়ালি। ইপিএস এর ভ্যালু গুলো পজিটিভ, সেলস কোয়ার্টার ওভার কোয়ার্টার একটু নেগেটিভ। তো সবগুলো আসলে ম্যাচ করা খুবই টাফ, সবগুলো 100% কখনোই ম্যাচিং হবে না। তো আমি এটাকে একটু ট্রেডিং ভিউতে নিয়ে অ্যানালাইসিস করবো যে কি অবস্থা এইচবিএম এর। তো আমি এখন আচ্ছা, এইচবিএম কিসের কোম্পানি সেটা দেখলাম না, কি করে সেটা? হার্ডবে মিনারেলস ইনক, কপার, এটা কপার বেসিক্যালি। তো কপারের প্রাইসের উপর আপ ডাউন করবে বেসিক্যালি প্রাইসটা, কপারের ফিউচার্স কেমন তার উপর। তো যাই ট্রেডিং ভিউতে যাই, ট্রেডিং ভিউতে গেলাম, গিয়ে এইচপিএম টিকেটটা মনেও থাকে না, কি আসতেছি এইচপিএম। আচ্ছা, এইচপিএম আমি ফার্স্টে চলে যাবো উইকলিতে, কি অবস্থা উইকলি দেখবো। উইকলিতে আমি দেখতে পাচ্ছি এটা ভালোই লং টার্মে এপ্রিল থেকে আপ, নেক্সট লাস্ট ইয়ার এপ্রিল থেকে আপ ট্রেন্ডে আছে, বারে কমে এই সিচুয়েশন আছে। তো এখন ডেতে দেখি কি অবস্থা, এটা কি ওভারসোল্ড না ওভারবট। এটা টেকনিক্যাল looks fine, like it's going to be uptrend, so looks like এটা uptrend মোডে আছে, বাট আমরা জানি না এখনো কি অবস্থা। ভলিউম 1.66 মিলিয়ন, লাস্ট 10 ডেজে ছিল 1.82, তো কিছুটা কমে গেছে লাস্ট 3 ডেজ ভলিউম। ফ্রাইডেতে ভলিউম ছিল 1.66। ফ্রাইডেতে অনেকে ট্রেডিং করে না, তো ফ্রাইডের উপর আসলে ভরসা করা যায় না, মেমোরিয়াল ডে উইকেন্ড ছিল, সবকিছু মিলায়। আচ্ছা, এখন আমি দেখবো হচ্ছে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে আরএসআই ম্যাকডি দেখলাম। হ্যাঁ, কারো কি কোনো কোশ্চেন আছে এখন এই পর্যন্ত, মানে আমি যা যা ইয়া করলাম? আচ্ছা, তাহলে এখানে আমি একটু জুম আউট করি। আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ভালো রকমের সাপোর্ট রেজিস্ট্যান্স বা কিছু একটা আছে,
এখানে আমি একটা হরাইজন্টাল লাইন ড্র করব। আমি অল্ট এইচ দিয়ে যদি দেই তাহলে একটা লাইন ড্র হবে। এখানে একটা আছে, দেখতে পাচ্ছি এখানে একটা আছে, এখানে একটা আছে, আর আমি বলবো এখানে একটা আছে সাপোর্ট রেজিস্ট্যান্স। আচ্ছা, এটা আমি উইকলিতে প্লট করলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে এটা প্রাইস 757 এবং 7 ভাই একটা 7। কোশ্চেন আছে। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, এই যে আপনি যে সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইনটা টানলেন, হ্যাঁ, এটা আসলে মানে আপনি কতগুলো আপনার উপরের পয়েন্ট বা নিচের পয়েন্ট দেখতে হবে? কারণ দেখা যায় আরো কিছু তো ধরেন উপরে নিচে কিছু অনেকগুলো আছে। হ্যাঁ, তুমি যদি স্ট্রাইক 4 আছে। আওয়ারে, হ্যাঁ সেক্ষেত্রে কোনটা আমরাকে মানে স্ট্রং বলবো বা কোনটাকে আমরা হ্যাঁ কনসিডার করবো আর কি? হ্যাঁ, গুড কোয়েশ্চেন। হ্যাঁ, এটা আমি আর কি এটা দেখার জন্য বেসিক্যালি আমাকে মানে র্যান্ডমলি কয়েকটা সাপোর্ট রেজিস্ট্যান্স প্লট করতে হবে এবং পরে হচ্ছে ফিবোনাচিটা লাগবে। ফিবোনাচির ভ্যালুগুলো হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স একটা ভালো একটা স্ট্রং আর কি পয়েন্ট হিসেবে কাজ করে। আমি কয়েকটা প্লট করে রাখলাম আপাতত এখানে। এই কয়টা প্লট করলাম। এইখানে হয়তো একটা প্লট করা যেতে পারে। এই যে এখানে এই রেঞ্জে 730, তার মানে হচ্ছে এটা যদি ডাউন হয়, আরো ডাউন হয়ে সেটা 720 থেকে আবার ব্যাক করে আসবে বেসিক্যালি। 720 বা $7, এখানে $7 থেকে রিসেন্টলি ব্যাক করে আসছে। এই জায়গাটা খুবই একটু মানে অস্থির অবস্থায় আছে, কোনোভাবেই বাড়তেছে না কমতেছে না, খালি এখানে ঘোরাঘুরি করতেছে অনেকদিন ধরে। তো আপাতত আমি এই কটা র্যান্ডম প্লট করলাম। তো আমি এখন লেটস সে নোট ডাউন করে রাখি এটা ভ্যালুটা নোটবুকে। নোটপ্যাডে একটু নোট ডাউন করে রাখি, কারণ এত বেশি প্লট করবো পরে দেখা যাবে যে সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, বোঝা যাবে না। তো আমি দেখতে পাচ্ছি 1027 টপে ছিল, 1027, দেন ছিল 911, দেন 778, 686, 632। আমি এটা একটু নোট ডাউন করে রাখলাম। এখন আমি আসলে চার্টটা ক্লিয়ার করে ফেলবো, রিমুভ ড্রয়িংস। এখন আমি যা করবো সেটা হচ্ছে আমি ফিবোনাচি প্লট করব। আমি যেটা করি, ফিবোনাচি প্লট করার আসলে অনেকগুলো উপায় আছে। মানে ইউ হ্যাভ নো সিগনিফিকেন্ট value, you can plot Fibonacci from this support to this resistance, মানে it's up to you like how you plot এবং মানে আমি এইটা কি লং টার্মে হোল্ড করব নাকি শর্ট টার্মে হোল্ড করব অনেক কিছুর উপর ডিপেন্ড করে আসলে। এটা বলার আগে আমি একটু বলি ফিবোনাচিটা কি। আসলে ফিবোনাচিটা হচ্ছে একটা ন্যাচারাল অকারিং জিনিস। মানে আসলে ফিবোনাচি এটা কই গেল, আমি যদি এরকম একটা ভ্যালু নেই, যেমন 0 আর 1 নেই, লেটস সে 0 আর 1 দুইটা ভ্যালু, আমি 0 আর 1 কে যদি অ্যাড করি তাহলে হয় 1, 1 আর 1 কে অ্যাড করলে হয় 2, 2 আর 1 কে অ্যাড করলে হয় 3। তার মানে হচ্ছে একটা সিকোয়েন্স এটা আর কি। জাস্ট প্রিভিয়াস ভ্যালুর সাথে অ্যাড করলে যেটা হয় সেটা হচ্ছে এই ভ্যালুটা। Does that make sense? 0 1, 0 1 এর সামেশন হচ্ছে 1, আবার 1 1 এর সামেশন হচ্ছে 2, 1 2 এর সামেশন হচ্ছে 3, 2 3 এর সামেশন হচ্ছে 5। আমি কম্পিউটার সায়েন্টিস্ট এটা অনেক ইউজ করে, আমি শিওর ইয়াসিন ভালো মতো জানি এটা। যদি কোয়েশ্চেন থাকে ইয়াসিন যদি কোনো নতুন কিছু অ্যাড করতে হয় ইউ ক্যান অ্যাড দ্যাট, বাট মানে সিম্পল আর কি, যে একটা সিকোয়েন্স মানে আমরা অ্যাড করতে পারি এরকম একটা ভ্যালু। এখন আমি যদি এই 377 যেমন 144 আর 233 এর সামেশন হচ্ছে 377, আর 233 আর 377 এর সামেশন হচ্ছে 610। এখন যদি আমি ক্যালকুলেটরে যাই এবং আগের ভ্যালুটা থেকে পরের ভ্যালুটা ডিভাইড করি 377 ওভার 610, আমি একটা রেশিও পাচ্ছি। সরি 510 লিখছি কেন, 377 ওভার 610 একটা রেশিও পাচ্ছি, সেটা হচ্ছে 0.618। সেম কাজটা যদি আমি আরেকটার সাথে করি 233 ওভার 377, আমি সেখানেও পাচ্ছি 0.618। 89 ডিভাইড 144 যদি করি সেখানেও পাচ্ছি 0.618। এটা প্রথম দিকের গুলো কাজ করবে না, যেমন 2/3 দিলে শুধু 0.6 হবে, 0.66 হচ্ছে।
1/2 দিলে 0.5 হবে, কিন্তু আমি যত প্রোগ্রেস করব তত হচ্ছে এটা স্যাচুরেশনে চলে যাচ্ছে, যে এটা সবসময় 0.618 হবে। এই রেশিওটাকে বলা হচ্ছে গোল্ডেন রেশিও। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এই গোল্ডেন রেশিওর উপর বেস করেই ফিবোনাচিটা দাঁড় করানো হয়েছে। লেটস সে আমি যদি এখন 377 হ্যাঁ শিওর। সো 6.61 যেটা, এটাকে কিন্তু আমার গোল্ডেন রেশিও বলা হয়। মোস্ট অফ দ্য সময় যখন একটা প্রাইস ফল করে, একটা প্রাইস যখন উপরে উঠতে থাকে, এই জায়গাটাকে হচ্ছে মানে গোল্ডেন রেশিও ধরা হয়। 0.61 যেটা ভাইয়া বলতেছে, এটা যে শুধু ফিবোনাচিতে কাজ করে সেটা না, এটা অন্যান্য বেশ কিছু প্যাটার্ন আছে, যেমন ব্যাট প্যাটার্ন আমরা বলি, গাঠি প্যাটার্ন বলি, সব প্যাটার্ন গুলোতে এটাকে এক্স্যাক্টলি পিন পয়েন্ট হিসেবে ধরে হচ্ছে আমরা ড্রয়িংস গুলো করি। হ্যাঁ, একটা ন্যাচারালি অকারিং ফেনোমেনা। এই যে আমরা যে ইয়ার মধ্যে দেখি বিভিন্ন জায়গায়, নেচারে অনেক জায়গায় অকার হয়, সানফ্লাওয়ারে হয়, তারপর এখানে হচ্ছে এটা আমি জানি না এটা কি, তারপর এই যে এটা একটা প্যাটার্ন আর কি, সানফ্লাওয়ারে একটা প্যাটার্ন হয়। এই ভ্যালু গুলাকে ধরে যেমন সব থেকে ওয়েল নন হচ্ছে এই যে শামুক মনে হয়, তো এই শামুকটা হচ্ছে টোটালি ফিবোনাচি একটা নাম্বার। ইন্টারেস্টিং, মানুষের মনে হয় ফিবোনাচি আছে দেখা যাচ্ছে। আমরা যেটা করি, আমরা হচ্ছে ফাইন্যান্সের মধ্যে যে জিনিসটা করি সেটা হচ্ছে মোস্টলি মানে আমাদের রিয়েল লাইফে প্রতিনিয়ত যে সকল জিনিসগুলো হয় সেগুলোকে আমরা সামহাউ ম্যাথমেটিক্যাল মডেলের মাধ্যমে ইউজ করার চেষ্টা করি। এবং এটা যদি কোনোভাবে যদি মেক সেন্স করে মার্কেট প্যাটার্নের মধ্যে, কারণ বেসিক্যালি মার্কেটটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা বিষয়, এবং এটার সাথে হচ্ছে ন্যাচারাল যে সকল জিনিসপত্রগুলো অ্যাসোসিয়েটেড থাকে সেগুলোকে আমরা সামহাউ মার্কেটের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, আর ফিবোনাচি দ্যাটস ওয়ান অফ দ্যাম। দ্যাটস রাইট। এবং যখন ট্রেডাররা ট্রেড করে তখন ওরা এই ভ্যালুটাকে ইয়া করে আর কি, যে আচ্ছা আমার আমি একটা স্টক $610 উঠে গেল, সেটা নেক্সট কোথায় গিয়ে রিট্রেস করতে পারে সেটা হচ্ছে 377। আমি যদি প্লট করি এখন, লেটস সে সব থেকে মানে গুড এক্সাম্পল হতে পারে, আমি HBM এ না গিয়ে আমি আপাতত যদি টেসলাটা দেখাই, টেসলা চরম ফিবোনাচি মানে ফলো করতেছে। একটু দেখি টেসলাটা কি করতেছে। টেসলাটায় আমি যদি এখন ড্র করি ফিবোনাচি, লেটস সে টেসলা আমি উইকে যাই, আমি উইক থেকে ফলো করব আগে ফিবোনাচিটা। তো আমি ফিবোনাচি রিট্রেসমেন্টে যাই, এখানে আমি এটা প্লট করি, আমি এটাকে টপ ধরলাম, আমি এখানে একটা সিগনিফিকেন্ট লো এখানে পাচ্ছি, আমি তো এখান থেকে এখানে প্লট করব। এখানে একটা সিগনিফিকেন্ট লো আমি পাচ্ছি না, এটা একটা হইতে পারে, বাট আমি সিগনিফিকেন্ট লো পাচ্ছি রিসেন্টলি এখান থেকে এখানে। তো আমি এটাকে টপ ধরবো, এটাকে বটম ধরবো, আমি ফিবোনাচিটা প্লট করব। ফিবোনাচি প্লট যদি করি আমি অ্যাপ্রক্সিমেটলি একদম এক্সাক্ট নাম্বার যে হওয়া লাগবে ডাজন্ট রিয়েলি ম্যাটার। আমি এটাকে এক্সটেন্ড করবো, এখানে এক্সটেন্ড করে আমি এখন চলে যাব হচ্ছে 4 আওয়ারলি চার্টে বা ডে চার্টে যাই। আগে ডে চার্টে গিয়ে দেখি যে যখন এটা সিগনিফিকেন্ট হাই এবং সিগনিফিকেন্ট লো ছিল, এই ভ্যালুটা সবসময় এখানে এসে আবার রিট্রেস করে উপরে চলে গেছে, আবার এটা কুল অফ হয়ে এই রেঞ্জে আসছে, আবার এইখানে অনেকদিন ছিল, এই রেঞ্জে অনেকদিন ছিল, আবার এটা এখান থেকে এই রেঞ্জে উঠে এখানে চলে আসছে। এখানে হয়তো কোনো একটা স্ট্রং ভলিউম ছিল, তো এখানে আসে থামে নাই, আর না থেমে সে পরেরটাই চলে আসছে ভলিউমের কারণে, এবং এখানে গিয়ে সে এখানে আবার একটু অনেকদিন ছিল, কিছুদিন ছিল, আবার সে মানে এখানে হাই ছিল। এখন সে যে ফল করতেছে, আমি দেখতে পাচ্ছি সে ফল করে কোথায় যাচ্ছে। লেটস সে আমি টেসলা কিনতে চাই, তো আমি কি ডিসাইড করবো যে টেসলা আমি কখন কিনবো? আমি কি এখন এখানে কিনবো, এখানে কিনবো, এখানে কিনবো? আমি দেখতেছি আরএসআই, হ্যাঁ ম্যাকডি খুব ভালো, আরএসআই ম্যাকডি কেনার মতো, কিন্তু আমি কি দেখতে পাচ্ছি যে ফিবোনাচিতে এটা কোথায় আছে? আমি দেখতে পাচ্ছি এটা কেনার জন্য পারফেক্ট টাইম হচ্ছে $580, সেল করার পারফেক্ট টাইম হচ্ছে $722 বা $720। আমি সেফ সাইডের জন্য হয়তো $710 সেল করে দিব। আমি যদি 580 তে কিনি, আমি 710 সেল করে দিব। এবং এখন দেখতে পাচ্ছি যে টেসলার মাঝখানে কোনো সাপোর্ট মানে কোনো ধরনের ফিবোনাচির মধ্যে নাই, তার মানে কি এটা মোটামুটি আপ ট্রেন্ডে আছে। এটা হয়তো আবার 700 বা $720 গিয়ে আবার ব্যাক করে আসতে পারে, বা এটা যদি কোম্পানিটা ভালো করে আরো মানে উপরের দিকে চলে যেতে পারে। আমার কথা হচ্ছে আমার তো ওয়েট করার দরকার নেই, আমার তো এটা $722 টেস্ট করবে কি করবে না সেটা আমার জানার দরকার নেই। as long as I make profit from this point somewhere here, I just sell it and get out and wait for the next retracement.
তো আচ্ছা, এখানে আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হ্যাঁ হচ্ছে মোস্ট অফ দ্য সময় যারা নিউ ইনভেস্টার্স বা যারা আপনারা আসতেছেন মার্কেটের মধ্যে, একটা জিনিস আমার থেকে সবচেয়ে বেশি ভয় লাগে, সেটা হচ্ছে আপনারা এন্ট্রি করতে পারেন মার্কেটে, কখন এন্ট্রি করতে হয় মোস্ট অফ ইউ গাইজ নো, কিন্তু কখন এক্সিট করতে হয় সে সম্পর্কে আপনাদের আইডিয়াস নাই। এখন এক্স্যাক্টলি এক্সিটের ব্যাপারে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কিছু টাইম ফ্রেম থাকে, এটা আমি আমার লাস্ট লেকচারে কথা বলছিলাম। ওই টাইম ফ্রেমকে আমরা 3 ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্মল টাইম ফ্রেম, একটা হচ্ছে মিড টাইম ফ্রেম, একটা হচ্ছে লং টাইম ফ্রেম। তো বেশিরভাগ যারা আপনারা এখন আছেন তারা হচ্ছে খুবই তাড়াহুড়ার মধ্যে আপনারা টাকা কামাতে চান। হ্যাঁ যারা তাড়াহুড়ায় টাকা কামাতে চান, মোস্টলি হচ্ছে শর্ট টার্ম যে সকল সুইং গুলো হয় 2 থেকে 3 সপ্তাহ আপনারা ওয়েট করার চেষ্টা করেন। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা যদি 10 থেকে 15% যদি প্রফিট আনতে পারেন পার মান্থে, দ্যাটস আ লট অ্যাকচুয়ালি। মানে 10 to এক্স্যাক্টলি 15% ইজ হিউজ। মানে আপনি যদি বড় বড় হেজ ফান্ড গুলোকেও দেখেন, ওরা কিন্তু বছরে কিন্তু 50% আপডিগিং করতে পারেন। এবার আপনি S&P 500 রাইট কিন্তু বছর বাই 20%। তো সেখানে আপনি একটা মাসের মধ্যে আপনি 20% বা 15% আনতে পারতেছেন। তো আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনি যখন এন্ট্রি করতেছেন, সেই এন্ট্রি থেকে আপনি 10% প্রফিট করছেন শর্ট টার্মের মধ্যে, আপনি এটা বিক্রি করে বের হয়ে আসেন। যদি লং টার্মে যান হ্যাঁ বা মিড টার্মে যান, সেই ক্ষেত্রে আপনার ক্যালকুলেশন ডিফারেন্ট হবে। রাইট। তো ওইটাই আর কি, আমাদের এক্সিট স্ট্র্যাটেজি এখনো সেই স্ট্রং হচ্ছে না সামহাও, বিকজ আমরা অনেক ক্যালকুলেশন করতেছি, আমরা রেজিস্ট্যান্সে গিয়ে চেক করতেছি, আচ্ছা দেখি এটা ব্রেক করে কিনা, আমি একটু ওয়েট করি যে হ্যাঁ আমি মনে হয় এটা ব্রেক করবে, আমার কথা হচ্ছে কেন, আমার তো অলরেডি প্রফিট আছে, লেটস গেট আউট রাইট। and wait for the next ticker or wait for like next something. Like, কথা just হচ্ছে মোস্টলি ইমোশনালসি আপনারা মানে, হ্যাঁ সরি ভাই আমি আপনাকে অনেক ইন্টারাপ্ট করতেছি, বাট আমার মনে না হয় না কোনো জিনিসগুলো সমস্যা ক্লিয়ার না, করা তোমার দরকার। তোমার হেল্প তো লাগবেই। কারণ হ্যাঁ হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে মানে ডোন্ট ওয়েট ফর দি ইমোশনস। মানে আপনারা দেখা যায় আচ্ছা হ্যাঁ আর মনে হয় 4 সেন্ট বাড়বে, 4 সেন্টের জন্য ওয়েট করি, এখন ওই 4 সেন্টের জন্য ওয়েট করতে গিয়ে আপনি 20 সেন্ট হারাই ফেলছেন। রাইট তো এই জিনিসটা যাতে না হয়, আপনি যখন দেখতেছেন আপনার প্রফিট, আপনি জানেন যে আপনাকে এত পার্সেন্ট আপনি প্রফিট আনতে পারবেন, আপনার ক্যালকুলেটেড ওয়েতে ওই প্রফিট মার্জিনের মধ্যে আপনি প্রোডাক্টটা বিক্রি করে দিয়ে সেল হয়ে চলে আসেন। নতুন আরেকটা আপনি স্টক খুঁজে, মার্কেটের মধ্যে 8,500 10,000 স্টক আছে, তো ওখান থেকে আপনি আরেকটা তো খুঁজে পাবেন, এটা কোনো টাফ কোনো কিছু না। তো আমার অ্যাডভাইস থাকবে মানে এই জিনিসগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন, যে হ্যাঁ মানে 40% বাড়ছে, মনে হয় আরো 20% বাড়তে পারে, একটু ওয়েট করি। ডোন্ট ডু দ্যাট। পাইছেন, টাকা কামাইছেন, বের হয়ে চলে আসেন, ওয়েট করেন 4-5 দিন, নিজেকে একটু রিল্যাক্স করুন, পরে আবার নতুন আরেকটাতে ঢুকে। আমাদের পেশেন্স আসলে দুই জায়গায় দরকার, একটা হচ্ছে মার্কেটে যখন আমরা ঢুকি একটা টিকার আমার প্রফিট নিয়ে বের হইতে হবে, লসে থাকলে এত অস্থির হওয়া যাবে না। তো জাস্ট কিপ ইউর পেশেন্স, এটা হচ্ছে একটা পেশেন্স। আর একটা হচ্ছে আমি যখন একটা টিকা সেল করে দিয়ে আসি, আমার হাতে যখন ক্যাশ চলে আসে তখন আমরা আবার অস্থির হয়ে যাই যে হ্যাঁ আমাদের আরেকটা টিকা খুব দ্রুত কিনতে হবে, মার্কেট তো ভাই অনেক বেড়ে যাচ্ছে, আমরা কেন কিনতেছি না। এইখানে পেশেন্স ধরে রাখাটা অনেক ইম্পর্টেন্ট আর কি, যে আমরা মানে ক্যাশ যখন আছে ক্যাশটা থাকুক না আমার অ্যাকাউন্টে, আমি যখন ভালো একটা টিকার পাবো তখনই কিনবো, আমার তো এখন আজকেই কেনার দরকার নেই। টেক ইউর টাইম, ওয়েট ফর 2-3 days and then buy another ticker. দুই জায়গায় পেশেন্স ধরে রাখাটা ইম্পর্টেন্ট, মার্কেট যখন আমি ইন করি এবং যখন আমি মার্কেট থেকে বের হয়ে ক্যাশ নিয়ে বসে থাকি, তখন এই দুই জায়গাটায় পেশেন্স অনেক ইম্পর্টেন্ট। তো আমি আসলে যেগুলো আজকে ফিল করছি আমি সেগুলো বলতেছি, যে আমারও এরকম ছিল, যে আমিও হ্যাঁ একটা টিকার মাত্র প্রফিট করছি, এনামুলকে না করছি, এনামুল একটু দেখো আরেকটা টিকা আমি এখন কিনবো, আরেকটা কিনবো, তুমি একটু দেখো। তো এখন আমি আসলে লার্ন করতেছি, যত দিন যাচ্ছে তত আর কি কিছুটা লার্ন বাড়তেছে আর কি। তো এখান থেকে আর কি বেসিক্যালি কি বলবো, মার্কেট হচ্ছে টোটালি একটা ম্যাচুরিটির ব্যাপার, যত দিন যাবে তত হয়তো ম্যাচুরিটি আসবে। সামথিং লাইক উই আর জাস্ট লার্নিং লাইক from like play group to like intermediate, something like that. So ওটাই বলতেছিলাম ফিবোনাচি। এখন এই ফিবোনাচির মধ্যে আবার কয়েকটা মার্কেটে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে মার্কেটে আপনার স্ট্র্যাটেজি কত ভালো, ইট ডাজন্ট ম্যাটার। আপনি আপনার পেশেন্স, আপনার সাইকোলজিক্যালি আপনি কতটুকু স্ট্রং, মানে সেটা ইম্পর্টেন্ট। আর স্টক মার্কেট বলেন বা যে কোনো ফাইন্যান্সিয়াল মার্কেটে ওয়ার্ল্ডের সব টপ নাচ ট্যালেন্টেড মানুষজন কিন্তু এখানে ট্রেড করে। সো ইউ আর অ্যাকচুয়ালি বেটিং উইথ দ্য ওয়ার্ল্ডস ফাইনেস্ট ব্রেইন। তো এই সকল ব্রেইনদের সাথে যখন আপনি কম্পিট করতে যান, আপনার মধ্যে যদি পেশেন্স না থাকে, আপনি যদি সাইকোলজিক্যালি যদি স্ট্রং না হন, নো ম্যাটার হাউ স্মার্ট ইউ আর, ইউ গোইং টু লুজ মানি। সো একটা জিনিস আমি সবসময় বলি, সেটা হচ্ছে টেক ইউর টাইম, ওয়েট করেন, ওয়েট করে আস্তে ধীরে আগান, স্লোলি। যখন আপনি মার্কেট বুঝে যাবেন, যখন আপনার স্ট্র্যাটেজি সেটেল ডাউন হয়ে যাবে, আপনার কাছে প্ল্যান থাকবে, তখন আপনি এটাকে টুইক করতে পারবেন।
কারণ মোস্ট অফ ইউ গাইজ আর প্রিটি নিউ, তো সেই ক্ষেত্রে ভুল করার চান্সেসটা বেশি থাকে। আর আমাদের সবচেয়ে বড় ভুল যেগুলো হয়, আমার কাছে 5,000 টাকা আছে, দেখা গেছে হ্যাঁ মনে হয় স্টকটা বাড়তে পারে, আমার ক্যালকুলেশন আমার কোনো কিছু দেখান দেয়, মনে হয়েছে বাড়তে পারে, 5,000 টাকা ঢুকে দিলাম, 5,000 টাকার মধ্যে দেখা গেছে 3,000 টাকা 2-3 দিনের মধ্যে লস করে বসে থাকে। তো টেক ইউর টাইম, ডু দ্য ক্যালকুলেশনস, আস্তে আস্তে আগানোটাই বেটার। সবসময় একটা কথা, সিম্পল স্ট্র্যাটেজি ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি। রাইট, আমি আপনাদেরকে হয়তো বা আরএসআই ম্যাকডিটা বুঝেছি, হয়তো বা সাপোর্ট রেজিস্ট্যান্স বা ফিবোনাচি বুঝেছি, এগুলোর পাশেও কিন্তু আপনাকে ট্রেন্ড বোঝা লাগবে, ক্যান্ডেলস এর কিছু বিষয় থাকে, এগুলো আস্তে আস্তে আপনারা সময় দিয়ে একটু শেখার চেষ্টা করবেন। আমরা ট্রাই করব, আমি, আবির ভাই, ইয়াসিন ভাই, we will try our best to provide our knowledges, but আপনাদেরকে কিছু সময় দিতে হবে জিনিসটাকে প্র্যাকটিস করার জন্য। অনেক অনলাইন রিসোর্সেস আছে, আমরা বুকসও আপনাদেরকে রিকমেন্ড করি, জাস্ট গো অ্যাহেড, স্পেন্ড সাম টাইম, রিড দোজ থিংস। একটা টিকার কিনেন, 2-3 সপ্তাহ বসে থাকেন, বা 1 মাস বসে থাকেন, 2 মাস বসে থাকেন, পরবর্তী আরেকটা জিনিস খোঁজার চেষ্টা করেন, বাট ডোন্ট টার্ন অ্যারাউন্ড। মানে টাকা আসছে টার্ন অ্যারাউন্ড করে আবার ঢুকে আবার বের হওয়া, আবার ঢুকে আবার বের হওয়া, সেম টিকার নিয়ে বারবার খেলতে যাবেন। একবার যদি ধরা খান, যা তার লাভ হয়েছে, যা লাভ হয়েছে সব চলে যাবে। হ্যাঁ, মানে অনেক সময় আমরা চিন্তা করি, আরে আমার এই টিকারটাতে অনেক প্রফিট করলাম, আচ্ছা এটা আরেকটু কমলে আমি কিনে ফেলবো, এবং ওই সময় যে প্রফিটটা থাকে সেটা আমরা আবার লস করি, কারণ পরেরটা এমন ডাউন হয়ে যায় যে আমরা আগের প্রফিটটাও আমরা ধুয়ে চলে যায়, এবং আরো আমার ক্যাশ, আমার প্রিন্সিপাল অ্যামাউন্টটাও চলে যায়। এটা আমি মানে এনামুল নিজেও দেখছে যে পার্সোনালি আমি কতটা মানে ভুল ডিসিশন নিয়েছি আর কি। অনেক সময় আমি ডে ট্রেড করছি, ডে ট্রেড করে ভাবছি আচ্ছা ঠিক আছে এটা তো বাড়তেছে, লেটস সি, এএমসি তো অনেক বেড়ে যাচ্ছে, এখন কিনে ফেলি। কালকে অনেকেই হয়তো $30 সকালে দেখছে যে আরে ফ্রি মার্কেট $30 হয়েছে, এটা নিশ্চয়ই $35 হয়ে যাবে আজকে, মানুষজন ধুমায় কিনবে এবং $35 হবে। কি হয়েছে? হয় নাই কিন্তু আলটিমেটলি $25 নেমে আসছে। মার্কেট ইজ নট লাইক দ্যাট, লাইক আমার গাট ফিলিং থেকে আমি ভাবতেছি হ্যাঁ এটা প্রি মার্কেটে অনেক বেড়ে গেছে, এটা হয়তো এট দ্য এন্ড অফ দ্য ডে এটা হচ্ছে অনেক বেড়ে যাবে। ইটস নট লাইক দ্যাট, জাস্ট ডোন্ট চেস ফর উইথ দ্য মার্কেট, কিপ ইউর পেশেন্স। আর একটা জিনিস হচ্ছে, আমি ভাইয়া তো আজকে ফিবোনাচি বুঝাবে, নেক্সট উইকেন্ডে আমি আপনাদেরকে ক্যান্ডেল স্টিক্স নিয়ে একটু বসবো, কারণ আমার মনে হয় মোস্ট অফ দ্য মানুষজন একটা কোয়েশ্চেন, ভাইয়া আরএসআই তো আপওয়ার্ড ট্রেন্ডে, ম্যাকডিও তো আপওয়ার্ড ট্রেন্ডে, কিন্তু স্টকটা কিন্তু আপনার ট্রেন্ড কিন্তু আপওয়ার্ড না। তো সেখানে মধ্যে আপনার আরএসআই আর ম্যাকডি দিয়ে আপনি যদি ট্রেন্ড আপওয়ার্ড না থাকে, আপনি যে স্টক কিনেন না কেন, সিম্পল স্ট্র্যাটেজি ওখানে কাজ করবে না। এখানে মধ্যে কিছু কারণ, it's a time to learning things, এবং আমি যেটা বলি যে আরএসআই ম্যাকডি স্ট্র্যাটেজি উইথ ফিবোনাচি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এগুলো হচ্ছে ফরচুন 500 কোম্পানি, যেগুলো টপ নচ কোম্পানি, যেগুলো ওদের সাথে কিন্তু এটা কাজ করে। আপনি যদি পেনি স্টকসে যদি জিনিসটা যদি ইউজ করতে যান, ইটস নট গোনা ওয়ার্ক। আচ্ছা, ওকে, যাই হোক ভাই, আপনি কন্টিনিউ করেন আপনার ফিবোনাচিটা। আমি তোমার কাছ থেকে আসলে লার্নিং করতেছি, মানে যখন আমি তোমার সাথে কথা বলি আমার হয় তোমার কাছ থেকে কিছু না কিছু শিখতেছি আর কি। তো যদি সারাদিনও কথা বলার কোনো সমস্যা নেই আমার। তো অন্যান্যরা বড় হয়ে যাবে। না সবাই লার্ন করতেছে, আমি শিওর। করতে পারেন আপনারা। আমি দেখতেছিও আপনাদের কাজগুলো, আমি শুনতেছিও, ড্রাইভ করতেছি। সো whatever guys have any questions, feel free to ask, but ইনশাআল্লাহ নেক্সট উইকেন্ডে আমি একটা সেশনস রাখবো ক্যান্ডেলস্টিক্স নিয়ে, শুধু ক্যান্ডেলস্টিক্স নিয়ে। তো ওটা আপনাদেরকে হয়তো বা বেটার কিছু আন্ডারস্ট্যান্ডিং দিবে। ফিবোনাচির কথা যেটা ভাইয়া বলতেছে, এখন ফিবোনাচিটা কোত্থেকে টানতে হয়, কোথা থেকে এটা ড্র করা বা রিট্রেস করার কিছু প্রসেস থাকে ক্যান্ডেল বুঝে, সেগুলো নিয়ে আমি ইনশাআল্লাহ ফিউচারে আলাপ করব বিষয়টা নিয়ে। আচ্ছা, এখন যে ফিবোনাচিতে আমি যে প্লট করতেছি এখানে, বাই দ্য ওয়ে আমি যে প্লট করছি এখানে দেখতে পাচ্ছি যে এখানে 0% মানে হচ্ছে বটমটা, আর 1 হচ্ছে 100%। মাঝখানে আমি কয়েকটা সেকশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 78.6, 61.8, এটা হচ্ছে গোল্ডেন ভ্যালু মেইনলি, দিস ইজ দ্য মোস্ট স্ট্রংগেস্ট ওয়ান। সো এটা হচ্ছে ভ্যালু। আর আমি যদি বলছিলাম যে যদি আমি ফিবোনাচিতে আমি যদি 89 ডিভাইড বাই 144 করি, তাহলে আমি পাই হচ্ছে 61.8। 55 ডিভাইড বাই 144 করলে আমি পাই হচ্ছে নেক্সট আর কি 55 ডিভাইড 148, সেটা হচ্ছে আমি পাচ্ছি did I do it correctly? 55 144, হ্যাঁ 37.16। তো এখানে আমি দেখতে পাচ্ছি 0.5, এই 0.5টা আসলে কোনো সিগনিফিকেন্ট ভ্যালু নাই, এটা হচ্ছে ট্রেডাররা ইউজ করে 1 আর 0% এর একটা মানে হাফওয়ে এটা ইউজ করে, এটা আসলে সিগনিফিকেন্ট কোনো ফিবোনাচির নাম্বারের মধ্যে পড়ে না। তো এটা তারপরে মানুষ ইউজ করে যেহেতু, তো আমরা এটাকে রাখি এখানে। দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু রিট্রেসটা করে আসলে বেসিক্যালি বিকজ ট্রেডার ইউজ দিস ভ্যালু।
তো আরেকটা আমি পাচ্ছি 38.2 আর কি, 38.2 আর 23.6, যেটা হচ্ছে আমি যদি সেকেন্ডটা ডিভাইড করি, এটা দেখাচ্ছিল এখানে 37.16, did I do something wrong? হ্যাঁ 55/144 হবে, 38.19, এই যে 38.2 এটা দেখাচ্ছে আর কি, এই ভ্যালুটা দেখাচ্ছে এখানে। আমি থার্ড ভ্যালুটা থেকে যদি ডিভাইড করি, থার্ড ভ্যালুটা ছিল 34, 34/144 আমি পাবো হচ্ছে এই 23.6, এই ভ্যালুটা পাবো। তো 23.6, 38.2, 61.8, এই তিনটা হচ্ছে বেসিক্যালি ফিবোনাচি থেকে আসে। আর আমি এটা দেখছিলাম কোথায় যেন, এটা 78.6 মানে কোন একটা জায়গা থেকে আসে, বাট আমার এক্স্যাক্টলি মনে নাই। কেউ যদি জানেন তাহলে এক্সপ্লেইন করতে পারেন, বাট এই মুহূর্তে আমার মনে নাই 78.6 কিভাবে আসে। তো ইউ ক্যান জাস্ট গুগল ইট, মানে আই জাস্ট ডোন্ট রিমেম্বার ইট, লাইক আমি অনেক আগে দেখছিলাম। তো বাট দিস আর দ্য ভ্যালুস লাইক ট্রেডার্স ফলো strongly, they strongly follow when they see like stock price is in this range, like এই রেঞ্জে আসবে 722 or 720, they actually ওরা কখনো ওয়েট করে না যে এক্সাক্ট ভ্যালু কখন রিচ করবে, ওরা সেল করে দেয় একটু আগেই, 710 আমি সেল করে দেবো, এটা বাড়লে বাড়ুক, I don't really care, something like that. আর একটা জিনিস হচ্ছে যারা প্রফেশনাল ট্রেডার থাকে তারা কিন্তু আপনার মানি নিয়ে কথা বলবে না, যেরকম আমরা বলতেছি না ধরেন 7 টাকা 10 পয়সা, 7 টাকা 20 পয়সা। হ্যাঁ আমরা যখন আপনার ফাইন্যান্সিয়াল মার্কেটে কাজ করতাম আমরা বেসিস পয়েন্টে কাজ করতাম, মানে বেসিস পয়েন্টে যেটা হইতো, কারণ আপনি যখন আপনাকে $100 মিলিয়ন দেওয়া হয়, সেখানের মধ্যে আপনি যদি মানে 2%, 3% বা টাকার এই সকল রেঞ্জ গুলো যদি কমে, 2% কমানো হচ্ছে আপনি $100 মিলিয়ন মানে $2 মিলিয়ন কিন্তু আপনি লস করে বসে আছেন। আপনি যখন সেটাকে আপনি মানিতে আপনি কনভার্ট করেন, আপনার কিন্তু বুকের মধ্যে একটা ব্যথা শুরু হয়ে যায়, যে $2 মিলিয়ন শেষ। তো সেই ক্ষেত্রে ট্রেডার্সরা হচ্ছে আপনার বেসিস পয়েন্টে কথা বলার চেষ্টা করে, যাতে কত টাকা লস হয়েছে, তার সাথে সাথে বলে যে হ্যাঁ 0.50 বেসিস পয়েন্ট আমার লস হয়েছে, বা প্রফিট কত হয়েছে, এবার 500 পর্যন্ত যায়, 500 বেসিস পয়েন্ট আমার আজকে প্রফিট হয়েছে। তো এভাবে কথা বলতে যে জিনিসটা হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি মানি নিয়ে টক করেন, কারণ যখনই আপনি টাকা নিয়ে করেন যে $2 মিলিয়ন লস, $4 মিলিয়ন লস, সাইকোলজিক্যালি এটা আপনাকে একটা ইম্প্যাক্ট করে। তো সেই জিনিসটা আপনারা ইউজ করতে পারেন, কারণ দেখা যায় একটা স্টকের দাম $200 কমে গেছে, ও মাই গড সেটা আমার এখন সেল করে দিতে হবে। তো ওইটাই আর কি। সো জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিস পয়েন্ট, এটা আপনাদেরকে আরো ফিচার আরো হেল্প করবে। আচ্ছা, যাই হোক, এখন আমি টেসলাটা দেখলাম, এখন আমি তাহলে ফিবোনাচি হিসেবে যেটা আমরা চুজ করছিলাম HBM, আমার মনে হয় এনামুলকে জিজ্ঞেস করলে এনামুল ফার্স্টেই, মানে আমি জানি না এনামুল বলবে কিনা HBM কেনা যাবে কিনা, বাট ইটস আপ টু হিম। আমি জাস্ট HBM টা আপনি আরেকবার চার্টে আরেকবার দেখেন, আপনি একটু চার্টটা দেখি দিয়েতে, এই যে আপনার স্ক্রিনটা আমি ঠিকমতো দেখতেছি। হ্যাঁ দেখতেছি, হ্যাঁ দেখতেছি। হ্যাঁ HBM তোমার HBM, হ্যাঁ ওকে HBM তোমাকে উইকলিতে শো করব না ডেতে? হ্যাঁ ডেতে দেখতেছি, আমাকে একটু উইকলিতে দেখেন। হ্যাঁ উইকলিতে দেখি, এই যে উইকলিতে এটা এটা ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি যদি দেখেন এটা যেই পয়েন্ট টু পয়েন্টে যদি আঁকা হয়, এটা কিন্তু একটা কিন্তু আপনার উপরে রেজিস্ট্যান্স ভেঙে উঠার চেষ্টা করতে, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা বাড়ার চান্সেস আছে। আর আপনি যদি ডেতে দেখেন, ডেতে হচ্ছে ও কিন্তু হচ্ছে আপনার আপওয়ার্ড কনসলিডেশন প্রসেসের মধ্যে আছে। তার মানে হচ্ছে ও এরকম কিছুদিন বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একটা সার্টেন সময় যাওয়ার পর একটা বিশাল বড় জাম্প দিয়ে উপরে উঠে যাবে প্রসেসটা। সো ইট লুকস গুড টু মি। হ্যাঁ আমি যেমন দেখতে পাচ্ছি এখানে তোমার এখানে একটা কন্টিনিউয়াস মানে ট্রেন্ড লাইনটা কিন্তু আপ, কিন্তু বারবারই কিন্তু এই পয়েন্টে এসে ফিরে মানে ইয়া করে যাচ্ছে। হ্যাঁ কিন্তু এটা কিন্তু ট্রেন্ডটা ভাঙে না। এটা আপনি দেখেন এটা কিন্তু মানে আমরা যেটা বলি হায়ার লো, যেটা ও কিন্তু এই ট্রেন্ডটা কিন্তু এখনো ফলো করতেছে। হ্যাঁ এটা হায়ার লোতে আছে, এখন হায়ার লোতে আছে, কিন্তু হায়ার লো এর ট্রেন্ডটা এখনো সে ভাঙে না। যদি কোনো কারণে হায়ার লো এর ট্রেন্ডটা ভেঙে যদি নিচে চলে আসে, তাহলে ট্রেন্ডটা ভেঙে গেছে এবং স্টকসটা বিয়ারে চলে যাবে। রাইট। সো আমরা কখনোই ডিসাইড করবো না যে আমি স্টকটা এইখানে কিনি বা টপ লেভেলে কিনি। আমি যদি একটা প্লট করি এখানে, যেমন এখন আমার মনে হচ্ছে যে কেনার জন্য স্টকটা ভালো, নট নেসেসারি আমি এখনো ফিবোনাচি প্লট করি নাই, তো ফিবোনাচি আমি প্লট করবো, মানে এই রেঞ্জে সে আছে স্টকটা। এখানে আমি যদি এটা করি এই চ্যানেলের মধ্যে সে আছে, তো আমি জানি যে নেক্সট এটা কোথায় যাবে, তো নেক্সট এটা গেলে হয়তো এই রেঞ্জেই যাবে, এরকম একটা ট্রেন্ডেই যাবে। তো লেটস প্লট
ফিবোনাচি। আমি এখন ফিবোনাচিটা প্লট করব এখানে। ড্রয়িং। তো আমি এখানে হাই টপ এটাকেই ধরবো, বা আমি এইটাকেও টপ ধরতে পারি। এখানে একটা টপ আছে, এটাকে ধরে টপ, আর এটা হচ্ছে বটম। তো আমি এই ভ্যালুটা নিব এই মুহূর্তে। ওকে, তো আমি ফিবোনাচি প্লট করলাম। এখন চলে যাব ডেতে। ডেতে আমি দেখব যে এটার ভ্যালু গুলো কোথায় কি আছে। 4 আওয়ারে দেখতে পারি সাপোর্ট রেজিস্ট্যান্স এর জন্য। ভাই একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। আচ্ছা এই ফিবোনাচি যে আঁকতেছেন, যে ডেইলি চার্ট বা আপনার উইকলি চার্টে আঁকে যে আপনি ডেইলিতে যাচ্ছেন, মানে হ্যাঁ। এইটার কারণটা কি? মানে বা আমি যদি ডেইলি চার্টে আঁকি তাহলে সমস্যাটা কি? বা আওয়ারলি চার্ট? তুমি যদি ডে ট্রেড করতে চাও তাহলে আওয়ারলি চার্টে ড্র করতে পারো, আর যদি মানে শর্ট টার্মে থাকতে চাও সেই ক্ষেত্রে তুমি ডেতে বা 4 আওয়ারে প্লট করতে পারো। আমার টার্গেট আমি এখানে একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে ডেতে, উইকলিতে এবং মান্থলিতে যে ডিফারেন্সেসটা, আপনি যদি 2 থেকে 3 সপ্তাহের জন্য যদি আপনি একটা স্টক ধরে রাখতে চান, সাপোজ ধরেন আপনি 2 থেকে 3 সপ্তাহের জন্য আপনার প্ল্যানিং, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে 4 আওয়ার্স আর হচ্ছে 1 ডে চার্টটা দেখি। আমরা যদি কোনো স্টকস মোর দেন 3 মান্থস টু 6 মান্থস ধরে রাখার চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে আপনার উইকলিটা দেখি। উইকলিটা দেখার আরেকটা রিজন থাকে, সেটা হচ্ছে লং টার্মে স্টকটার ট্রেন্ড কি। লং টার্মে স্টকটার ট্রেন্ড যদি বেরিশ হয় এবং শর্ট টার্মে যদি এটা ট্রেন্ড যদি বুলিশ হয়, তার মানে হচ্ছে যে কোনো একটা সময় গিয়ে ইট উইল চেঞ্জ ইস ডাইরেকশন। এই যে রিস্ক ম্যানেজমেন্টের যে প্রসেসটা, সেই জন্য দেখা যায় আমরা উইকলিটাও ট্রেন্ড আপওয়ার্ডে আছে কিনা সেটা বোঝার চেষ্টা করি, সেই সাথে ডেইলি তো এটা আপওয়ার্ডে আছে কিনা। এরকম যদি কোনো স্টকস আমরা দেখি, তখন আমরা এরকম একটা ট্রেডে আমরা ঢোকার চেষ্টা করি। আদারওয়াইজ কোনো কারণে যদি মার্কেটের মধ্যে যদি হঠাৎ করে যদি কোনো ধরনের ফ্লাকচুয়েশনস আসে, সেক্ষেত্রে লং টার্মে যদি স্টকসটা বেটার হবে না। বুঝতে পারছেন কথা? আর আমার যেটা আমি দেখছি যে আমি ভালো যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে আগে উইকলিতে প্লট করলে আমি স্ট্রং ভ্যালু গুলো পাই। রাইট। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে যেমন ফিবোনাচি প্লট করছি, আমি স্ট্রং রেজিস্ট্যান্স এখানে দেখতে পাচ্ছি। স্ট্রং একদম এক্সাক্ট ম্যাচ করে গেছে এইখানে এক্সাক্ট ম্যাচ করে গেছে। আমি যদি এটা 4 আওয়ারে প্লট করতাম আমি পেতাম না এটা। এক্সাক্ট ফিবোনাচিতে আমি পেয়ে যাচ্ছি যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কোথায়। আমি দেখতে পাচ্ছি এটা 783, এক্সাক্ট 783 তে গিয়ে সে আর বাড়তে পারতেছে না। সেইখানেই অনেকবার মানে খুবই অস্থির ছিল এখানে ভ্যালুটা। এখানে বারবার উঠতেছে, এখানে যাচ্ছে, কাছাকাছি যাচ্ছে, আবার পড়ে যাচ্ছে, আবার এখানে উঠার চেষ্টা করতেছে, আবার পড়ে যাচ্ছে। তো 783 ইজ স্ট্রং রেজিস্ট্যান্স। আমি যদি 757 এটার মানে কিনি, আমি দেখবো যে এটা 783 তে গিয়ে সে আর বাড়তে পারতেছে না। আমি তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাবো যে কেন আমি কিনলাম, এটা বাড়তেছে না কেন। কারণ আমাকে বুঝতে হবে কেন এটা বাড়তেছে না। আমি এটা যেটা করবো সেটা আমি ওয়েট করবো যে এটা 783 টা আসলে ক্রস করে 790 বা এতে চলে যায় কিনা। এটাও করতে পারি। আবার আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এটা যদি আরো কুল অফ হয়, এটা যদি আরো কমতে থাকে, সেই ক্ষেত্রে আমি এটা আরো নিচে কিনবো। সেটা হচ্ছে বেসিক্যালি যেমন এখানে চলে গেছে, এখানে তার একটা স্ট্রং রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি আমি এখানে। এখানে কিনতে পারি, $7 কিনতে পারি। $7 কিন্তু কোনো ফিবোনাচি নাই, কিন্তু এখানে একটা সাপোর্ট আছে। আবার আমি যদি আরো ওয়েট করি, আমি যদি আরো মানে পেশেন্স হই, আমি কখন কিনবো এটা, আমি এখানে কিনলে কি হবে, আমি কি ট্রেন্ড চেঞ্জ করতেছি, আমি দেখতে হবে যে আবার ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে কিনা। এখানে যদি আসে, এটা এমন হতে পারে যে ট্রেন্ড চেঞ্জ করে ভেঙে বিয়ারিশ মোডে চলে যেতে পারে। তো ফিবোনাচি হচ্ছে একটা আইডিয়া দেয়, ইটস নট অ্যান এক্সাক্ট ভ্যালু, ইটস কাইন্ড অফ লাইক সাবজেক্টিভ আইডিয়া হওয়ার জন্য যে আমি আসলে একটা যে স্টক কিনতেছি, যে এটা আমার মানে এটা কি ধরনের রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারে, বা ট্রেডাররা কি কোথায় ট্রেড করতে পারে। ইটস কাইন্ড অফ লাইক এ প্রবাবিলিটি হোয়ার traders will trade, big traders like big whales will trade. তো আমি জানি না এনামুল আমি বুঝাইতে পারছি কিনা কেন আমি এটা ইউজ করতেছি। সো আমি বেসিক্যালি দেখতে পাচ্ছি যে এখানে এটা বাড়ছিল বেড়ে এই নেক্সট ডেতেই সেটা বিয়ারিশ মোডে চলে গেছে, কারণ এটা 783 ক্রস করতে পারতেছে না। আমি যখন আরো জুম ইন করি, সেই জায়গাটায় তো সে খুবই মানে সামহাও খুবই ইয়া হয়ে আছে আর কি, মানে বাড়তে পারতেছে না। বাট এটার ম্যাকডি কিন্তু খুবই ভালো, ম্যাকডি কিন্তু পজিটিভ আপ ট্রেন্ড, আরএসআই কিন্তু আপ ট্রেন্ড। তো নেক্সট টিউসডে যদি মার্কেট মানে মার্কেট ভালো থাকে, মার্কেটের ফিউচার্স যদি ভালো থাকে এবং মর্নিং এর ইয়ে যদি ভালো থাকে, এমন হতে পারে সেটা প্রি মার্কেটে 783 ক্রস করে যেতে পারে। তখন আমি হয়তো কিনতে পারি যে হ্যাঁ এটা 783 ক্রস করে গেছে, এটা ট্রেন্ডটা হয়তো ভালোই হবে। এটা যদি কুল অফ হয় তাহলে সে আবার 783 তে এসে সে আবার বাড়া শুরু করবে বা আবার একটু কমে, মানে ইটস নট অ্যান এক্সাক্ট ভ্যালু, ইটস কাইন্ড অফ
you just get an idea like how this price can fluctuate. So যেমন টেসলা আমি কখনোই কিনবো এই রেঞ্জে না কেনাটাই বেটার। আমি বলবো যে এটার মাঝে কেনা বেটার আর কি। এই যদি আমি দেখি যেটা আপ ট্রেন্ডে আছে তাহলে আমি এটার সামহার ইন মিডল আমি মানে স্টকটা কিনবো। কারণ আমি যদি এইখানে কিনতাম তাহলে আমি এখান থেকে প্রফিট করে এই পর্যন্ত গিয়ে আমি প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারতাম। ইটস লাইক 10% প্রফিট। তো আমার তো এখানে ওয়েট করার দরকার নাই এটা আরো বাড়বে কিনা। আমি কিনলাম লেটস সে আমি এখানে কিনলাম 565 আর আমি সেল করে দিলাম হচ্ছে 634 which is like some percentage of profit. I don't know how much, but like profit is still a profit. So এভাবে আর কি আসলে ফিবোনাচি যেমন কালকে এনামুল যা করছে ইউ আমি একটু দেখি কি করছে এনামুল। আমি এটা প্লট করাই ছিল। আমি প্লট আসলে উইকলিতে একটু দেখি আগে কি করছিলাম। এটার খুবই খারাপ অবস্থা দেখা যায় আগের ভ্যালুগুলো। আমি যেটা করছিলাম আমি এখানে ডাউন আর এটাকে আপ ধরে আমি প্লট করছিলাম। এটাকে একটু নামাই নিয়ে আসি। এখন আমি ডেতে যদি দেখি আমি দেখতে পাচ্ছি যে ইউ লাস্ট কয়েকদিনে $5 থেকে $6 প্রচুর ফ্লাকচুয়েট করতেছে। এটা কেউ ভাঙতে পারতেছে না, বেশি নিচে যাচ্ছে না, আবার এটা উপরেও যাচ্ছে না আর কি। মাঝখানে কয়েকদিন গেছিল কিন্তু আবার এটা কমে গেছে। কিন্তু এই চ্যানেলের মধ্যে সে ফ্লাকচুয়েট করতেছে এবং এনামুল যেহেতু বলছি ভালো ভেরি গুড স্টক, সো বিগ হোয়েলসরা বেসিক্যালি এটা ধরে রাখতেছে। এরা মানে এটাকে ডাউন ট্রেন্ডে নিয়ে যাচ্ছে না। যেমন ইউ আর হচ্ছে আপনার টিজিবি দুটোটা কিন্তু আপনার এখন গতকালকে আমি হচ্ছে আপনার ডেটা দেখতেছিলাম আপনার মার্কেট ডেটা। সব বার চার্ট বলেন, তারপর বড় বড় যে সকল আপনার রিকমেন্ডেশনস থাকে আর কি, প্রিমিয়াম রিকমেন্ডেশনস, ওরা কিন্তু গতকালকে সবাই কিন্তু হচ্ছে আপনার চেঞ্জ করছে, ডেটা চেঞ্জ করছে। টিজিবিও স্ট্রং বাই, ইউ কিন্তু স্ট্রং বাই এখন। আচ্ছা, ওয়ান অফ দ্য টপ 20 স্টকের মধ্যে কিন্তু এটা আছে। আমরা কিন্তু এই সকল স্টকস গুলো নিয়ে কথা বলতেছি এখন থেকে কয় মাস, 3 মাস আগে থেকে। 3 মাস পরে কিন্তু ওরা আপডেট করতেছে। তো তার মানে হচ্ছে সামথিং ইজ গোইং টু বি হ্যাপেন ভেরি সুন ইন দ্য মার্কেট, যার কারণে ওরা কিন্তু এই জিনিসপত্রগুলো আপডেট করছে। বাট ইটস কাইন্ড অফ লেট আমার মতে, কারণ হচ্ছে আমরা যেখানে $5 দিয়ে কিনতে পারতাম সেখানে আমাদের $7 দিয়ে কেন কিনতে হবে? আর ইউর আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে এটা সুইং এর জন্য খুবই ভালো একটা স্টক। এটা যদি দাম কমে দেখবেন যে $5.30 চলে আসছে, আবার যদি দাম বাড়ে এটা কিন্তু আবার $6.50 যায়। তো আপনি যদি $1,000 যদি আপনি 1,000টা যদি স্টক কিনেন, ইউ আর ইজিলি মেকিং $1,000 উইদিন 2 to 3 উইকস। রাইট, এটাই আমি দেখতেই পাচ্ছি এখানে যে তোমার 5 মানে এটা বিলো $5 যাচ্ছে না কোনোভাবে। তো এবং এটা কিন্তু আলটিমেটলি কমে 632, গতকালকে যেটা কম ছিল একদম এক্স্যাক্টলি এই ফিবোনাচি টাচ করে গেছে। এটা যখন ডাউন হয়েছে তখন এই ফিবোনাচিটা টাচ করে গেছে। তো আমি যখন ইন্টারমিডিয়েট যেমন এনামুল যখন সেল করছে কালকে 695, এইটা ভ্যালুটা কিভাবে পাইলো? এটার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে আমি যেহেতু 632 আর 784 এই রেঞ্জে কোনো ভ্যালু পাচ্ছি না, আমি ছিলাম হচ্ছে 690 রেঞ্জে, আমি এই ভ্যালুটা পাচ্ছি না। আমি যখন সেল করবো তখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমি ডে ট্রেডে ডে চার্টে এসে আমি ফিবোনাচি ভ্যালুটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি এইখান থেকে না দেখে আমি এইখান থেকে দেখছি, এই ভ্যালুটা আমি দেখছি এখানে আমি কি পাই। আমি এখানে এসে দেখতে পাচ্ছি এটা 693 লিটারালি কালকে ব্রেক করতে পারতেছিল না। এই 693 ভ্যালুটা ব্রেক করতে পারতেছিল না। বেসিক্যালি হচ্ছে কি এনামুল এবং বড় বড় বিগ ইনভেস্টররা এই ভ্যালুতে সেল করে দিচ্ছে, কারণ হচ্ছে ওই সময় কালকে মার্কেটটা নেগেটিভ দিকে যাচ্ছিল, মানে আপ ট্রেন্ডে ছিল না, মোটামুটি ডাউন ট্রেন্ডে ছিল ওই সময় মার্কেটটা। সো মানে দের ইজ এ ভেরি লো চান্স দ্যাট ওই সময় ইউটা আপ ট্রেন্ডে যাবে। এবং অনেকেই ওয়েট করে নাই লং উইকেন্ডের জন্য, অনেকেই সেল করে দিচ্ছে, প্রফিট ভালো ছিল সেল করে দিছে। ওই যে এনামুল যেমন বলছে যে আমি চেক করবো যে এটা $7 ক্রস করে কিনা, আলটিমেটলি সেটা $7 ক্রস করতে পারে নাই, তো এনামুল সেল করে দিচ্ছে এবং অন্যান্য ইনভেস্টররাও সেল করে দিচ্ছে এবং ইমিডিয়েটলি এটা ফল করে 621 বা এই রেঞ্জে চলে আসছে, 630 রেঞ্জে চলে আসছে। তো মানে আমি যখন সেল করবো, আমি যদি দেখি যে আমাকে সেল করতে হবে, তখন আমি ফিবোনাচির প্রাইস রেঞ্জটা একটু চেঞ্জ করবো, মানে মডিফাই করে দেখবো যে আসলে আমার ভ্যালুটা কোনো ভ্যালুর সাথে ম্যাচ করে কিনা। আমি এই জিনিসটা মোবাইলেই করছি, ইটস নট লাইক আই হ্যাভ টু ইউজ লাইক কম্পিউটার টু ডু দ্যাট। আমি যখন অফিসে ছিলাম তখন আমি জাস্ট অফিসে এটা প্লট করছি এবং দেখছি যে হ্যাঁ এটা আসলে 695 এর উপরে যাচ্ছে না, তো অনেকে এটা সেল করে দিবে এখন। আর এখানে স্ট্রং রেজিস্ট্যান্সও আছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রিভিয়াসলি এখানে একবার উঠছিল এই ভ্যালুটা,
সেখানে ভালো রকম রেজিস্ট্যান্স আছে। সো বেসিক্যালি রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে নাই, সো ইট জাস্ট ওয়েন্ট ডাউন। তো যাই হোক, যেটা আমি বলতেছিলাম যে এখন HBM যেহেতু এনামুল, আমি ডেফিনেটলি এনামুলকে আস্ক করবো বাই করার আগে। আর যেহেতু এখানে একটা চ্যানেলের মধ্যে দিয়ে আছে আমি দেখতে পাচ্ছি, তো আমাকে ফিবোনাচি, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এবং সবকিছু চেক করে ফাইনালি এনামুলের সাথে কথা বলে তারপর আমি বাই করবো আর কি, যদি আমি বাই করি। আরেকটা জিনিস হচ্ছে, যারা মানে আছেন আপনাদের সবাইকে বলবো, ডিসকর্ডের মধ্যে প্রাইভেট মেসেজ দেওয়া যায়। তা আমি ধরেন কোন টিকার যদি আমি দিই অ্যানালাইসিস এর মধ্যে, আপনারা জাস্ট সাথে সাথে আপনারা এটা কিনে ফেলবেন, আপনারা অ্যাটলিস্ট আমাকে কোয়েশ্চেন্স করবেন। আমার মনে হয় আমি গত কয়েকদিন আগে নেটের ব্যাপারে আমি একটা টিকার দিছিলাম, শুধু একজন আমাকে কোয়েশ্চেন্স করছিল, ভাই RSI টা আপওয়ার্ড, ম্যাকডিউ আপওয়ার্ড এবং 70 কাছাকাছি, আপনি এই স্টকটা কেন রিকমেন্ড করছেন? তো আমি চাই যে আপনারা আমাকে এই ধরনের কোয়েশ্চেন্স গুলো করেন। পরবর্তীতে সেই কোয়েশ্চেন্স করার পর আমার থেকে যেটা হচ্ছে, আই ওয়াজ লাইক প্রবাবলি এখানে আমার ক্যালকুলেশনস কোনো মিস্টেক করছি, বাট আমি যখন লং টার্মে দেখতেছি ইট ওয়াজ লুকিং গুড, কিন্তু আমি যখন শর্ট টার্মে সুইং এ দেখতেছি নেট কিন্তু লুকিং গুড না। তো আমি যেটা হয়েছে, আমি 2% লসে কিন্তু আমি স্টকটা আমি বিক্রি করে বের হয়ে চলে আসছি, কারণ আমার থেকে মনে হচ্ছে লাইক আমার ডিসিশনসটা ঠিক হয়নি। তো আপনারা যদি এরকম কোনো টিকার দেখেন যে আমি পাবলিশ করছি, আস্ক মি, আপনারা অ্যানালাইসিসটা যদি আস্ক করেন আমার সাথে সাথে আপনারাও শিখতে পারবেন। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। মানে আমাদের ডিসকর্ড গ্রুপ করার মোটিভেশনটাই এটা, যে আমরা মিউচুয়ালি লার্ন করব, আমরা সবাইকে জানাচ্ছি এবং সবাই লার্ন করবে টুগেদার। আর ব্লাইন্ডলি আপনারা যে শুধু ফলো করতে যান না যে হ্যাঁ এনামুল টিকার দিছে ঢুকে জায়গা, মানে এটাই কিনতে হবে আমাকে, ডোন্ট ডু দ্যাট। প্রতিটা জিনিস একটা এন্ট্রি প্রাইস থাকে, একটা এক্সিট প্রাইস থাকে। তো অ্যানালাইসিসটা আমি কি করছি সেটা আপনারা আমাকে প্রাইভেটলি জিজ্ঞেস করতে পারেন, কারণ বেশিরভাগ সময় দেখা যায় আমার কাছে সময় থাকে না যে আমি জিনিসপত্র লিখে লিখে অ্যাকচুয়ালি পাবলিশ করবো। তো আপনারা যদি টেক্সট করতে থাকেন তো দেখা যায় আমি জিনিসপত্রগুলো আনসার দেওয়াটা আমার জন্য ইজি হয়ে যায়। তো জাস্ট ব্লাইন্ডলি আপনারা কোনো টিকার কিনবেন না, যে কোনো কিছু কেনার আগে অ্যাট লিস্ট আস্ক। তো বেসিক্যালি আজকের বেশিক্ষণ লেন্দি করবো না, আমাদের অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা তার কোনো স্পেসিফিক কোনো কিছু জানার থাকে আমরা ডিসকাস করতে পারি। আদার দেন দ্যাট উই ক্যান জাস্ট finish the presentation. So yeah, go ahead. আচ্ছা ভাই, এই যে আমরা তো মার্কেট কি ন্যাচারালি ফিবোনাচি রিট্রেসমেন্ট ফলো করে, নাকি আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট জানি দেখে আমরা ফোর্স করি মার্কেটকে ফলো করার জন্য? আমার ধারণা হচ্ছে মার্কেট কোনো কিছু ফলো করে না, ট্রেডাররা ফলো করে ফিবোনাচি। তো ট্রেডাররা ট্রেড করে ফিবোনাচি ভ্যালু বা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ভ্যালু দেখে, এবং এই জন্য প্রাইস অ্যাকশন গুলো আলটিমেটলি ওগুলো ফলো করে আর কি। এটা তো ন্যাচারালি অকারিং না, মানে স্টক মার্কেটটা ন্যাচারালি অকারিং যে এটা গ্রো করতে করতে এই ফুলের মতো আবার ঝরে পড়বে, এটা তো সানফ্লাওয়ার না বা না, তো ইটস কাইন্ড অফ মানে হিউম্যান মেড সামথিং। সো আমার মনে হয় ট্রেডাররা এটা ফলো করে। আমি একটু ইনফরমেশন অ্যাড করতে চাই এই ফিবোনাচির উপরে এই কোশ্চেনে। সেটা হচ্ছে এটা আসলে কাইন্ড অফ ভাইস ভার্সা। এটা যখন যখন নিয়ে আসছে, প্রথম ইন্ট্রোডিউস করছে, তখন তারা খেয়াল করে দেখছে যে কিছু হইলেও এই প্যাটার্ন ফলো করতেছে অটোমেটিক্যালি মানুষের ইমোশনাল কারণে। ইমোশনটা কিরকম, যখনই একটা স্টকের দাম ডাবল হয়ে গেছে বা 50% বেড়ে গেছে, এরপর যখন আরো কিছু যখন বাড়ে, তখন মানুষ চিন্তা করে আমার তো 50% প্রফিট হয়ে গেছে, আমি সেল করে দিই, সামথিং লাইক দ্যাট। তো এরকম কিছু মানুষের ইমোশনাল ডিসিশনের কারণে দেখা গেছে যে অটোমেটিক্যালি মানুষজন কিছু রেশিও মন থেকে ফলো করা শুরু করে। পরবর্তী তারা দেখছে রেশিওটা অনেকটা ফিবোনাচি রেশিওর সঙ্গে মিলে, এরপর এটা ফর্ম করা হয়েছে। এখন এটা সবাই ফলো করতেছে আর কি, অনেক বড় বড় ট্রেডাররা। সো ওখান থেকে এটা আসলে আর হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা 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 ইউজ করি আমরা যারা প্রফেশনাল ট্রেডার, আমাদের দেখা যায় আপনার দিনের মধ্যে অনেকগুলো ডিসিশনস মেক করা লাগে, এবং ডিসিশনস মেক করার ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ফান্ডামেন্টালস কিন্তু আপনার একদিনের মধ্যে চেঞ্জ হয় না। ফান্ডামেন্টালস চেঞ্জ হতে আপনার 6 থেকে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর সময় লাগে যে কোনো কোম্পানির ফান্ডামেন্টালস চেঞ্জ হতে। টেকনিক্যালস আমরা ইউজ করি এখানে বিকজ টেকনিক্যালের মধ্যে 3টা জিনিস অলওয়েজ ইনফরমেশন প্রোভাইড করে। একটা হচ্ছে হিস্ট্রি, আমরা হিস্ট্রি দেখতে পারি যে এটার আগের হিস্ট্রি কি ছিল। প্রাইস অ্যাকশনসটা আমরা বুঝি কিভাবে প্রাইস অ্যাকশনসটা কাজ করতেছে। আর হচ্ছে হিউম্যান ইমোশনস, ইমোশনসটা এই চার্টের মধ্যে চলে আসে। এই 3টা জিনিসের উপর বেসিস করা হচ্ছে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফরমেশনস গুলো ইউজ করি। ফিবোনাচি ইজ ওয়ান অফ দেম,
এটা মানে এমন না যে এটা গত 5-10 বছর যাবত ইউজ করা হচ্ছে স্টক মার্কেটে, এটা দেখা যাচ্ছে আপনার 70-80 বছর যাবত কিন্তু এই জিনিসটা কিন্তু ইউজ করে আসতেছে। সো ওইটাই আর কি। রাইট, মানে ওইটাই আর কি, যে এটা এখন ইমোশনাল ন্যাচারালি অকারিং কিছু না, এটা আর কি ম্যানমেড, এবং মানে মানুষের ইমোশনের কারণে, মানুষের ডিসিশন মেক করার কারণে মানে ভ্যালু গুলোকে আলটিমেটলি মানে এই জন্য কিন্তু এক্সাক্ট নাম্বার ফলো করে না, এটা কিন্তু +-2% এরকম আর কি থাকে সবসময়। রাইট। আর এই রিলেটেডই ভাই আর একটা কোশ্চেন, সেটা হলো ধরেন আপনার কোনো একটা ট্রেন মানে কোনো মানে রেজিস্ট্যান্স বা আপনার এই যেটাকে বলে সাপোর্ট, এটাকে ব্রেক করবে কিনা এটা মানে বলে ভলিউমের সাথে অনেক রিলেটেড। তো এইটা বুঝে কিভাবে বা বোঝা যাওয়ার কোনো ওয়ে আছে কিনা যে আমার আসলে রেজিস্ট্যান্সটা ব্রেক করবে বা আপনার সাপোর্টটা ব্রেক করে নিচে চলে আসবে ভলিউমের সাথে রিলেট করে বা সামহাউ? আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স ব্রেক করলে বা সাপোর্ট, সাপোজ আচ্ছা উদাহরণ উপরের লেভেলটা বলি, রেজিস্ট্যান্স ব্রেক করে যদি কোনো স্টকের প্রাইস যদি উপর উঠে, তার মানে এই না যে এটা জাস্ট উপর উঠতে থাকবে। এখানের মধ্যে একটা ট্রেন্ড থাকে। সাপোজ একটা স্টক রেজিস্ট্যান্স আছে 1 টাকায়, ও যখন 1 টাকাটা ভেঙে 1 টাকা 10 পয়সায় গেছে, তার মানে এই না যে এটা ট্রেন্ড ভেঙে এটা উপর উঠে যাচ্ছে। আপনাকে জিনিসটা দেখতে হবে 1 টাকা 10 পয়সার পর ওর প্রাইসটা নেমে কোথায় রেস্ট নিছে। ও যদি 1 টাকা 10 পয়সায় গেছে, কিন্তু রেস্ট নেওয়ার সময় আবার 1 টাকায় এসে সে ওই যে রেজিস্ট্যান্সটা হচ্ছে সেখানে সে রেস্ট নিছে, রেস্ট নেওয়ার পর আবার প্রাইস বাড়া শুরু করছে, তখন মনে করবেন ইনস্টা টাইম দ্য স্টকস ইউ নিড টু বাই। আর এখানের মধ্যে ভলিউমের একটা বিষয় থাকে। আর আমি বলবো আপনারা যে সকল ট্রেডিং প্ল্যাটফর্ম গুলো ইউজ করেন, যেমন আমি টিডিএম এর খুবই একজন ফ্যান, তো ওদের এখানে হচ্ছে প্রাইস অ্যাকশনসটা আমি বুঝতে পারি। ওদের প্যাটার্নের মধ্যে দেখা যায় আমি 4-5টা প্রাইস অপশনস আমি দিয়ে রাখি। যেমন অর্ডার বুক থাকে আমার এক পাশে, আর আমার চার্টের মধ্যে দেখা যায় ভলিউমটা থাকে, ভলিউমের সাথে চার্টটা থাকে। কিন্তু ফ্রি ভার্সন যেগুলো আপনি ট্রেডিং ভিউতে গেলে এই জিনিসটা পাবেন না। ট্রেডিং ভিউতে যদি আপনার যদি জিনিসটা বুঝতে হয়, আপনাকে প্রিমিয়াম জিনিসটা কিনতে হবে, কিভাবে ভলিউমটা কাজ করে। বুঝতে পারছি আমি? কারণ এই সকল জিনিসপত্রগুলা মানে টাইম টু টাইম ওরা আপডেট করা। দেখা যায় ট্রেডিং ভিউতে আপনি একটা জিনিস দেখতেছেন, এটা আপডেট হতে আপনার প্রায় 15-20 মিনিট লাগতেছে। সো অ্যাজ এ ডে ট্রেডার হিসেবে আমরা যদি 15-20 মিনিট আমাদের জন্য ইটস আ লট অফ টাইম টেকিং দ্য ডিসিশন। যদি আমার মনে হয় তোমার একদিন তোমার টিডি আমেরিট্রেডের প্ল্যাটফর্ম তুমি কিভাবে সেট আপ করছো, এটা আমরা একটু শেয়ার করলে আমাদের মনে হয় আমি একটু ভালো হতো আর কি, কারণ আমি নিজে হয়তো জানি না তুমি কিভাবে আর কি। যেমন আমি টিডি আমেরিট্রেডে যেটা করি সেটা হচ্ছে আমি আমার স্টকস বাই এন্ড সেল কিন্তু আমি টিডি আমেরিট্রেডে করি। আমার সব ডেরিভেটিভস রিলেটেড যে সকল ট্রেড গুলো থাকে, হাই রিস্কি প্রোডাক্ট যেগুলো আমি দেখা যায় মানে টাইম পাস করার জন্য যে সকল টাকাগুলো ইনকাম করা হয়, ওগুলো সব টিডি আমেরিট্রেড দিয়ে করি। আর স্টক বাই এন্ড সেল যেটা হয় সেগুলো দেখা যায় আপনাদের মতো যেগুলো রেগুলার উইবুলের মতো এগুলো কিনি, বা অনেক সময় রবিনহুড ইউজ করি, কারণ ইজি এগুলো ইউজ করা। তো আমি আপনাদেরকে ফিউচার্স বা ডেরিভেটিভস নিয়ে কিছু ক্লাসেস সেশনস আমি আপনাদেরকে দেখাবো। ওই সেশনস গুলো যদি আপনারা বুঝতে পারেন, খুবই ইজিলি ভাবে জিনিসপত্রগুলো আপনারা স্টকে ট্রান্সফার করতে পারবেন। আচ্ছা, তো নেক্সট কোন একদিন হয়তো তুমি আমাদের টিডি আমেরিট্রেডের প্ল্যাটফর্মটা একটু দেখালে যে কিভাবে তুমি সেটা। ওকে, আমি একদিন একটা সেশনস আমি আপনাদেরকে কিভাবে প্ল্যাটফর্ম সেটআপ করা লাগে সেটা নিয়ে আপনাদেরকে আমি একটা সেশনস দেব। যে আমরা যেটাকে বলি 3 স্ক্রিন সেটআপ বলি আর কি। প্রত্যেকটা ট্রেডারের একটা 3 স্ক্রিন সেটআপ থাকে। একটি স্ক্রিনের মধ্যে হচ্ছে আমরা আমাদের অর্ডার বুক গুলো দেখি, যে প্রাইস ভলিউম অর্ডারসটা কেমন যাচ্ছে। একটাতে আমাদের চার্ট থাকে, দুইটাতে আমাদের চার্ট থাকে। একটা হচ্ছে আপনার ডে চার্ট থাকে, একটা উইকলি চার্ট থাকে বা আওয়ারলি চার্ট থাকে। এটা বোঝার চেষ্টা করি। এবং বেশিরভাগ সময় যারা ফুল টাইম ট্রেডার হিসেবে কাজ করে তাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমাদের কাছে প্রিমিয়াম প্রোডাক্ট থাকে, কারণ আমরা ফ্রি প্রোডাক্ট দিয়ে আমরা আমাদের ডিসিশন মেক করতে পারি না। বাট আই উইল শো ইউ কিভাবে একটা জিনিস স্ট্রাকচার করতে হয়। তা আপনারা যারা এখন শুরু করতেছেন, হয়তো বা আগামী 5 বছর পর আপনারাও ইউ উইল ট্রাই টু মেক অ্যাট লিস্ট $4,000 to $5,000 পার মান্থ ফ্রম দ্য স্টক মার্কেট অর ডেরিভেটিভস মার্কেট। এখন যেহেতু আপনারা স্টার্ট করতেছেন, একটু সময় লাগবে আপনাদের জাস্ট জিনিসপত্রগুলো ক্যাচ আপ করতে, কারণ আমার তো আর এই জিনিসপত্রগুলো একদিন আসে না, আমার 10 বছর লাগছে জিনিসপত্রগুলো আসতে। আমি হয়তো গত 2 বছর আমি প্রফিটেবল, তার আগের 8 বছর আমি এত বেশি প্রফিটেবল ছিলাম। তো দেখা গেছে এই যে প্রসেস গুলো ফলো করার কারণে যে জিনিসটা হয়েছে, 8 বছরে আমার যে টাকা লস হয়েছে,
কেউ কি এনামুলকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি না, ও কোনো নেটওয়ার্কের বাইরে চলে গেছে। তার তার প্রফিটের অলমোস্ট 500% টাকা এনামুল, আমরা track কিছুই শুনতে record পারি নাই হ্যাঁ, তোমাকে। লাস্ট 30 সেকেন্ড শুনতে পারি নাই। ও তাই নাকি? ও আচ্ছা, তুমি ইম্পর্টেন্ট আউট অফ কোনো কিছু নেটওয়ার্ক ছিল ছিলে। না, so হ্যাঁ ইম্পর্টেন্ট আমরা কোনো কিছু আমরা ছিল না, লাস্ট so যে তুমি যখন বলছো গত 8 বছরে যে লস করছো, তা তুমি গত 2 বছরে হ্যাঁ। সেটা থেকে উঠে আসছো, এরপর আর শুনতে পাই না কিছু। আচ্ছা, ওই লাস্ট 2 বছরে আমি যে 8 বছরে লস করছি এগুলো তো তুলে আনছি, তার সাথে হচ্ছে 500% আমি প্রফিট নিয়ে আসছি, সেটা বলছি। আচ্ছা, তো মানে আই থিংক দিস আর নট ইম্পর্টেন্ট টপিক, এগুলো পার্সোনাল বিষয়, বাট ওই একটা জিনিস সেটা হচ্ছে বলো এনামুল। না ওইটাই জাস্ট মানে বললাম আর কি। মানে আমার মনে হয় যে জিনিসটা বেটার হয় আপনারা আপনাদের স্পেসিফিক পোর্টফোলিও নিয়ে একদিন বুঝতে পারেন। মানে আমাদের সাথে যদি পোর্টফোলিও নিয়ে বসেন, অনেকেই অ্যাপ্রোচ করে, আস্তে আস্তে এখন অ্যাপ্রোচ করতে, ভাই আমি লসে পড়ে গেছি, কি করা যায়? আমার কথা হচ্ছে লস, হ্যাঁ লস হয়, কিন্তু লস তুলে আনারও প্রসেস থাকে। এখন আপনার যদি 100% পোর্টফোলিও যদি ওয়াইপ ডাউন হয়ে যায়, এরপর যদি আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনাকে কোনো হেল্প করতে পারবো না। আপনার ধরেন 50% চলে গেছে পোর্টফোলিও, বা 60% আছে আপনার কাছে, বা 40% লস হয়েছে, সে 40% তুলে আনাটা সম্ভব। আর এটা একটা প্রসেস থাকে, প্রসেস গুলো শেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ এখানের মধ্যে অনেকেই আছে হয়তো বা লাইক, হ্যাঁ মনে হয় আমি 1000 টাকা ইনভেস্ট করতেছি, 1000 টাকাকে আমি হয়তো বা 20-30 হাজার ডলারে আমি ট্রান্সফর্ম করে ফেলতে পারবো এক বছরে। ইট নেভার ওয়ার্কস। হয়তো বা ভাগ্য ভালো থাকলে ডজিকয়েন যদি কেউ কিনে থাকেন, বা কেউ যদি বিটকয়েন আগে কিনে রাখেন, সেই ক্ষেত্রে এই জিনিসটা কাজ করতে পারে। কিন্তু রিয়েল যারা যাদের ব্রেড এন্ড বাটার অ্যাকচুয়ালি স্টক মার্কেট থেকে আসে, তারা এই সকল জিনিস কখনো করে না। তাদের একটা প্রসেস থাকে, ওই প্রসেসটা ওরা 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর ফলো করে। এবং এই সকল মানুষগুলোর কাছে দেখবেন আপনার কয়েকশো মিলিয়ন ডলার থাকে, ওদের জন্য কোনো কিছুই না। প্রথম 5 বছর টাকা তুলতে কষ্ট হয়, কিন্তু একবার যখন আপনি একটা রেঞ্জে চলে আসবেন, $5 মিলিয়ন কামাই ফেলছেন বা $10 মিলিয়ন কামাই ফেলছেন, এটাকে আপনি ইজিলি ভাবে আপনি ডাবল করতে পারতেছেন। কারণ তখন আপনার কাছে নলেজ আছে, ইউ নো দ্যাট হাউ টু টার্ন অ্যারাউন্ড থিংস। সো 1000 টাকা ইনভেস্ট করে এক বছরে 30,000 টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করবেন না। সো 1000 টাকা ইনভেস্ট করে 1000 টাকা হয়তো আপনি প্রফিট আনতে পারবেন, দ্যাটস এ গুড থিং। 100% প্রফিট এক বছরে। সেটাই, কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। আমি আজকে 100% প্রফিট করলাম, কালকে 50% লুজ করলাম, এটা করে আলটিমেটলি এক বছর পরে আমার এট দ্য এন্ড অফ দ্য ডে হচ্ছে আমার প্রফিট জিরো বা নেগেটিভ। আর স্টার্টিংটা সবসময় হচ্ছে স্টকস দিয়ে করাটা বেটার। কারণ আপনি যদি হাই রিস্কি প্রোডাক্টে যদি আপনি চলে যান, হাই রিস্কি অ্যাসেটসে যদি আপনি চলে যান ইনভেস্টিং এ, যেমন অপশনস ট্রেডিং, আপনি স্টক মার্কেট বুঝেন না কিন্তু আপনি অপশনস ট্রেডিং এ ঢুকে বসে আছেন। আপনি স্টক মার্কেট বুঝেন না কিন্তু আপনি ডেরিভেটিভ ট্রেড করতেছেন। আপনি ট্রেন্ড বুঝেন না কিন্তু আপনি ফরেক্স মার্কেটে ঢুকে বসে আছেন। তো আপনার স্টার্টিংটা ছিল ভুল জায়গায়। আমি বলবো স্টার্টিংটা 6 মাস 8 মাস যতই সময় লাগে স্টক মার্কেটটা নিয়ে অ্যানালাইজ করা, টেকনিক্যাল সাইডটা বোঝার চেষ্টা করেন ভালো করে। ফান্ডামেন্টালসটা আপনারা বুঝতে পারবেন, ফান্ডামেন্টালসটা দেখবেন টেকনিকের সাথে সাথে চলে আসবে। সো এই আর কি। আর ভাই যেটা বললো ফিবোনাচির উপরে কিছু প্র্যাকটিস করে দেখতে পারেন। অনলাইনে অনেক ভালো ভালো রিসোর্সেস আছে, জাস্ট টেক এ লুক ইনটু দোস। সেখান থেকে আপনি হয়তো বা 10টা টিকার আপনি নিলেন, ধরেন মাইক্রোসফট নিলেন, টেসলা নিলেন, অ্যাপেল নিলেন, ওদেরকে আপনি ফিবোনাচি দিয়ে আপনি রিট্রেস করে দেখবেন। যেমন এখন অ্যাপেলের প্রাইস 124 টাকা, আমি অ্যাপেল কেনার জন্য বসেছি গত অনেকদিন যাবো। আমার প্ল্যানিং হচ্ছে অ্যাপেল যদি 112 টাকা $13 মধ্যে আমি কিনে বসে থাকবো, কিনে আমি আবার 135-36 ডলারের আমি সেল করবো। এই যে জিনিসপত্রগুলো কেন আমার মেন্টালিটি সেট এভাবে আমি তৈরি করছি, কারণ অনেক সময় দেখা গেছে অ্যাপেল 126 আসছে, 126 থেকে দাম দিয়ে কিন্তু 134 গেছে, কিন্তু আমি কিনি নাই। কারণ আমার কাছে $10 প্রফিটের থেকে আমার থেকে মনে হচ্ছে আমি লং টার্মে যদি এটা যদি ভ্যালু যদি ডিক্রিজ হয়, সেক্ষেত্রে আমি টাকা আরো বেশি কমাইতে পারবো। তো ওই টাকাটা আমি অ্যাপেল ইনভেস্ট না করে তার থেকে ভালো প্রফিট আমি যেখানে পাচ্ছি সেরকম একটা প্রফিট পার্সেন্টেজ এরিয়াতে আমি জিনিসপত্র ইনভেস্ট করার চেষ্টা করতেছি। এবং মোস্ট অফ দ্য জিনিস কিন্তু আমার ফিবোনাচি থেকে আসতেছে, ফিবোনাচি রিট্রেসমেন্ট গুলো থেকে কিন্তু আমি অনেক ইনফরমেশন পাচ্ছি। তো এই যে জিনিসপত্র যে প্র্যাকটিস গুলো করা লাগবে, অনলাইনে আপনারা দেখেন রিসার্চ গুলা। আর একটা হ্যান্ডবুক পাওয়া যায়, সেটা হচ্ছে হ্যান্ডস অন, হচ্ছে আপনি ইয়া দেওয়া থাকে, পিকচার্স দেওয়া থাকে ক্যান্ডেলস এর আর হচ্ছে ট্রেন্ডের, ওগুলো পিন পয়েন্ট করে শেখা লাগে।
বা 300-400টা এক্সারসাইজ থাকে, ওইরকম কিছু বই পাওয়া যায়, ওগুলো আপনারা কিনে বাসায় প্র্যাকটিস করতে পারেন। গো ওভার উইথ দ্যাট ওভার এন্ড ওভার, 15-20 বার ওই বইটা পড়েন, 15-20 বার ওই জিনিসটা প্র্যাকটিস করেন। দেখবেন যে যখনই আপনি চার্ট ওপেন করতেছেন, সাথে সাথে আপনি ট্রেন্ড বুঝে যাচ্ছেন, সাথে সাথে আপনি সাপোর্ট বুঝে যাচ্ছেন, সাথে সাথে আপনি রেজিস্ট্যান্স বুঝে যাচ্ছেন। তো আপনার জন্য ডিসিশনস মেক করাটা দেখবেন যে অনেক বেশি ইজি হবে। আর হচ্ছে পিকচার স্টকস লট, আপনার চোখের সামনে যখন আপনি একটা ইমেজ বারবার দেখা শুরু করবেন, একটা বই যেটা 300 পৃষ্ঠার বইটাকে যখন আপনি 15-20 বা 30 বার আপনি পড়ে ফেলবেন, এটা আপনি আপনার ভিজুয়ালি জিনিসটা অনেক ভালোভাবে কাজ করবে, এবং ওই ভিজুয়ালটাকে যখন আপনি রিয়েল লাইফে আপনি যখন কনভার্ট করবেন, আপনি ডিসিশনস মেকিংটা ঠিক হবে। তো সেই জন্যই আমার একটা অনুরোধ থাকবে, আপনারা বিভিন্ন বই পড়েন, বিভিন্ন চার্ট অ্যানালাইসিস এর বুকস গুলো আপনারা কালেক্ট করার চেষ্টা করেন, ওগুলোতে কিছু টাইম স্পেন্ড করেন, দেখবেন ইনশাল্লাহ আমি আমি 100% শিওর যে আপনারা যদি এখন শুরু করতেছেন, এখন থেকে 5 বছর পর আপনাদের ডিসিশন মেকিং বস হবে। এখন হয়তো আপনাদের টাকা কামাতে কষ্ট হচ্ছে, কিন্তু 5 বছর পর দেখবেন যে মানে $5,000-10,000 মান্থলি কামানো ইটস নাথিং। আশা করতেছি আমরা ওই লেভেলে আমরা যেতে পারবো সবাই, বাট মানে তোমার লেভেলে যাওয়া আসলে আমাদের কারোই সম্ভব না। আমি তো সবার প্রোফাইল লিখছি এখানে, আমি মেম্বারস এর প্রত্যেকের প্রোফাইল লিখতেছি। আপনাদের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকে আপনাদের যে টেকনিক্যালি আপনারা যতটুকু সেভি, স্টক মার্কেটে যে সকল মানুষগুলো কাজ করে, দেখবেন যে মোস্ট অফ দ্য মানুষ কিন্তু কলেজ ডিগ্রিও নেই। ফার্মার্সরা কাজ করে, ওরা মিলিয়নস অফ ডলার কামাচ্ছে, ওদের কিন্তু এত টেকনিক্যালি সেভি নেই। আপনাদের যেহেতু নলেজটা আছে অলরেডি, আপনাদেরকে যখনই আমি একটা টেকনিক্যাল কথা বলি, আপনারা সাধারণত ধরে ফেলতে পারতেছেন। ওদের ক্ষেত্রে যেটা বুঝতে 15-20 দিন বা 1 মাস 2 মাস লাগছে, সেটা আপনারা কিন্তু 1 দিন 2 দিনে পিক আপ করে ফেলতে পারতেছেন। তো এখানে আপনাদের একটা অ্যাডভান্টেজ আছে। তো এই জিনিসটা আপনারা কাজে লাগাবার চেষ্টা করবেন, যেহেতু মোস্ট অফ দেম আর ইঞ্জিনিয়ার্স, আপনাদের কাছে ম্যাথমেটিক্স ইজ নাথিং। সো ফাইন্যান্সের মোস্ট অফ দ্য জিনিস হচ্ছে আপনার প্ল্যানিং আর হচ্ছে ম্যাথমেটিক্স। আপনি যদি ম্যাথমেটিক্সে যদি ভালো থাকেন, আপনার যদি প্ল্যানিংটা যদি একটু আপনি আনতে পারেন, ইট ইজ গুড টু গো। কারণ আমি ফুলি কনফিডেন্ট যে ইম্পসিবল ইজ নাথিং এখানে। সবকিছুর ফাইনাল হচ্ছে পেশেন্স। লস হলেও পেশেন্স থাকতে হবে যে হ্যাঁ আই ক্যান। কারো কোনো কোশ্চেনস আছে? আর কোশ্চেনস নাই ভাই, একটা রিকোয়েস্ট ছিল, যদিও আজকে মানে শুধু ফিবোনাচি রিট্রেসমেন্টটাই ছিল, বাট যদি একটু ভলিউমটা আসলে কিভাবে দেখে এটা একটু যদি দেখাতেন, মানে ভলিউমটা বোঝাটা, মানে ভলিউম বুঝে মার্কেটে। আমার মনে হয় সেটা এনামুল অন্য কোন একটা সেশনে বলবে, কারণ সে তো ট্রাভেলে আছে। তো আচ্ছা 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 ঠিক আছে, ওইটা হ্যাঁ, ওইটা আমি আপনাদেরকে নেক্সট সেশনসে আমি আপনাদেরকে ভলিউমটার সাথে ক্যান্ডেলস এর একটা সংযোগ আছে, ওই দুটো জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা কিভাবে কাজ করে। আচ্ছা ঠিক আছে। একটা জিনিস ছিল, আপনি একটা জিনিস ইউজ করতেন ভাইয়া, সেটা VAR বার একটা ইউজ করতেন আপনি। আমি হ্যাঁ, ভার যেটা দিয়ে আপনি হচ্ছে ভলিউম সামথিং ইউজ করতেছিলেন আপনি, ইট ওয়াজ ওয়ার্কিং প্রিটি ফাইন। আমি কখনো এটা ইউজ করে দেখিনি। নামটা বলবো আরেকবার। আমি ছিল না কি ছিল, ভলিউম সামথিং বার ছিল এটা। ভিউ আপ, ভিউ আপ ইয়েস। হ্যাঁ ভিউ আপ, ভলিউম ওয়েটেড। এটা তোমার একটা ডে ট্রেডের জন্য, এটা আমি জানি না সুইং ট্রেডের জন্য তোমার ইউজ করা যায় কিনা। দিস ইজ মেইনলি ইউজ করি নাই, আমি ইউজ করা বাদ দিছি, এটা মানে ডে ট্রেড যেহেতু করি না, তো ভিউ আপটা ইউজ করি না আর কি। মেইনলি ভিউ আপটা তোমার হচ্ছে ভলিউম ওয়েটেড, মানে এই প্রাইসের নিচে, মানে ডে ট্রেডের জন্য আর কি, যে তুমি কোথায় এন্ট্রি নিবা, এই জন্য ভিউ আপ স্ট্র্যাটেজিটা ভালো। কিন্তু ইউটিউবে আছে ভিডিও, যদি কেউ চায় দেখে নিতে পারে আর কি। That's a VWAP, volume weighted something, I forgot. আচ্ছা ভিউ আপ, হ্যাঁ VWAP। আমি এটা ইউজ করি না কখনো, কারণ মার্কেটে এত স্ট্র্যাটেজিস, একটা নিজের একটা স্ট্র্যাটেজি থাকাটা বেটার। মানে আমার কথা হচ্ছে, আমি যে জিনিসটা অনেকদিন যাবত টেস্ট করে আসতেছি, এবং সেই টেস্টিংটা আমার জন্য কাজ করতেছে, ওটা আমি চেঞ্জ করার চেষ্টা করতেছি না। কোনো কারণে যদি মার্কেটে যদি ট্রেন্ড চেঞ্জ হয়, মার্কেটে যদি সেগমেন্টেশন চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমার কিছু ব্যাকআপ প্ল্যান থাকে, ওই সকল প্ল্যান গুলো তখন আমি এক্সিকিউট করবো। যেহেতু এখন পর্যন্ত এরকম কোনো সিচুয়েশন আমাকে পড়তে হয় না, যার কারণে আমার একটা স্ট্র্যাটেজি বা দুইটা স্ট্র্যাটেজি আছে, ওগুলোকে আমি সবসময় কন্টিনিউলি এক্সিকিউট করার চেষ্টা করবো। আর মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা ভাইয়া যেটা বলছিল, পেশেন্স। মার্কেট ইজ অল অ্যাবাউট ইউর সাইকোলজি। মানে আপনার যদি সাইকোলজিক্যালি যদি ট্রেডিং সাইকোলজি যদি আপনার যদি স্ট্রং না হয়, সেখানে আপনি টিকে থাকতে পারবেন। কারণ আপনি
টাকা প্রফিট করে বের হয়ে যাবেন, পুরো প্রফিটটা আপনি নিতে পারবেন না। হয়তোবা আপনার স্টপ লস আপনি দিচ্ছেন না, তো আপনি জানেন না আপনার কতটুকু লস আপনি বিয়ার করতে পারবেন। আপনি দেখা যায় 10% প্রফিটের জন্য আপনি হচ্ছে 30% হচ্ছে আপনি রিস্ক নিয়ে বসে আছেন। তো আপনি 30% ডাউন যাইতে আপনি রাজি আছেন 10% জাস্ট গেইন করার জন্য। এটা কখনো স্ট্র্যাটেজি হইতে পারে না। এরকম হইতে পারে যে আপনি 10% রিস্ক নিচ্ছেন 50% গেইন করার জন্য। এরকম যদি কিছু হয়, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তো এখানে ট্রেডিং সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট চলে আসে। মানি ম্যানেজমেন্ট আমি আপনাদেরকে দেখাইনি, রিস্ক ম্যানেজমেন্টের কিছু ব্যাপার স্যাপার চলে আসে। ইটস আ লট অফ থিংস। মানে এগুলো অ্যাকচুয়ালি আপনি, আই এম লাকি যে মানে I got trained by some of the very top actually ট্রেডারদের মাধ্যমে, যার কারণে আমার জিনিসপত্রগুলো শেখা হয়ে গেছে। যেহেতু আপনারা নর্মাল পার্সন, আপনাদের জিনিসপত্রগুলো শিখতে বা বুঝতে একটু সময় লাগবে, বাট আমি ফুলি কনফিডেন্ট যে আপনারা যদি 2-3 বছর যদি ক্যারি অন করতে পারেন, দিস আর নাথিং। আর একটা জিনিস হচ্ছে, যারা ইউনিভার্সিটিতে আছেন, যারা এখন হয়তো বা পোস্ট ডক করতে, সরি পিএইচডি করতেছেন বা মাস্টার্স কমপ্লিট করতেছেন, তাদের জন্য একটা চিট শিট হচ্ছে, আপনাদের ইউনিভার্সিটিতে যদি কোনো বিজনেস প্রোগ্রাম থাকে, যদি বিজনেস ডিপার্টমেন্ট থাকে, ওই বিজনেস ডিপার্টমেন্টের প্রফেসরদের সাথে আপনারা কোনোভাবে কথা বলতে পারেন কিনা দেখেন। মোস্ট অফ দি ইউনিভার্সিটিতে একটা টার্মিনাল থাকে, এটাকে বলে ব্লুমবার্গ টার্মিনাল বা রয়টার্স এর একটা টার্মিনাল থাকে। এই টার্মিনালে কোনোভাবে আপনারা অ্যাক্সেস দিতে পারেন কিনা দেখেন। প্রফেসরের সাথে কথা বলে বলেন যে আমি মাস্টার্স স্টুডেন্ট, আই এম ভেরি ইন্টারেস্টেড ইন ফাইন্যান্স, কোনোভাবে আপনাদের কাছে যদি ব্লুমবার্গ টার্মিনাল থাকে, এটাকে আমি সপ্তাহে একদিন ইউজ করতে পারবো কিনা। যখন আপনি এই জিনিসপত্রগুলোতে আপনি একবার ইউজ করতে পারেন, মানে সপ্তাহে যদি একবার ইউজ করতে পারেন ব্লুমবার্গ টার্মিনাল বা রয়টার্সের যে টার্মিনালটা থাকে, সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, রিয়েল লাইফ মার্কেট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে ট্রেডিং সিস্টেমের মধ্যে, সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন। এবং আমার মনে হয় মানে যেহেতু ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনারা যদি অ্যাপ্রোচ করেন, সেই ক্ষেত্রে you guys should have access to those terminals. এটাও একটা ফ্যাক্ট। তো ঠিক আছে গাইস, আমি আর কথা না বলি, আমিও ঠিক আছে, আমাদের মনে হয় আজকে এখানে স্টপ করা উচিত। কোশ্চেন্স থাকে, আবির ভাই তো আছে, আর ইনশাআল্লাহ আমি নেক্সট উইকেন্ডে আমি একটা সেশনস নেওয়ার চেষ্টা করব। আমি চিন্তা করে দেখি কি সেশনস নেওয়া যায়। আমি চিন্তা করতেছিলাম একটা ইকোনমিক্যাল ট্রেন্ড নিয়ে আমি একটা সেশনস করব, কারণ আমার থেকে আমেরিকান ইকোনমি নিয়ে এখন একটু খটকা লাগা শুরু করছে। সো এটা একটা জিনিস, দেখি এটার সাথে যদি ক্যান্ডেলস যদি বোঝানো যায়, then definitely we'll go ahead with that. ওকে, তাহলে ভাই আমি ঠিক আছে। হ্যাঁ এনামুল, থ্যাংক ইউ। হ্যাঁ, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে এখানেই স্টপ করতে পারি। হ্যাঁ এনামুল, পরে দেখা হবে। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। তো কারো আর কোনো কোশ্চেন না থাকলে আমরা স্টপ করি। ওকে ওকে, থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ আবির, পরে কথা হবে আবার। ওকে, থ্যাংক ইউ সবাইকে। দোলা ভাই